দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এন্টার টিভি নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আমরা আজকে কথা বলবো সমসাময়িক রাজনীতি নিয়ে। আমাদের সাথে দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত আছেন। দর্শক আমরা একটু পরিচিত হই। আমার ডানে উপস্থিত আছেন জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি। আমার বামে আছেন 11 দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জামাত নেতা জনাব ডক্টর ফয়জুল হক। দুজন অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমরা কথা বলবো সমসাময়িক রাজনীতি নিয়ে। দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো নুরুজ্জামান হীরা। ইতিমধ্যে জানেন 3 মাসের একটা সরকার বেশ কিছু সফলতা এবং ভালো উদ্যোগ নিয়েছে। আমরা যদি বলি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এবং শনিবারে এখন অফিস হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে বহরে 15-20টি গাড়ি থাকতো সেটি কমিয়ে 4টি গাড়িতে আনা হয়েছে। 20,000 কিলোমিটার খাল খনন, প্রবাসী কার্ড, হজের প্যাকেজ কমিয়েছে, সবচেয়ে উল্লেখযোগ্য একটি পার্ট। অনেকগুলো ভালো কাজের আসলে উদ্যোগ আছে। পাশাপাশি সমালোচনা অনেকটাই আছে। আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে রাখতে পারেনি, দর্শন বেড়ে গিয়েছে, ছিনতাইকা অনেক কিছু বেড়ে গিয়েছে, কিশোর গ্যাংয়ের উৎপাত, সব কিছু মিলিয়ে আমরা আজকে দুজন অতিথির কাছে জানবো কোন দিকে যাচ্ছে আমার বাংলাদেশ। আমি প্রথমেই যাই জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনার কাছে একটু যেতে চাই। সম্প্রতি আসলে বেশ কয়েকটি ঘটনা আমার একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। সম্প্রতি নিশ্চয়ই আপনি জানেন যে আমাদের রাইসা 7 বছরের একটি শিশু ধর্ষিত হয়েছে। বাবা আক্ষেপ করে বলছিলেন আমি বিচার চাই না। একজন বাবা হিসেবে নিশ্চয়ই আপনিও সন্তানের বাবা, আমিও সন্তানের বাবা। এটা অনেক কষ্টকর আসলে। বলেছে যে রাষ্ট্রের কাছে আমি বিচার চাই না, কারণ এই বিচার আমি পাবো না জানি। 15 দিন যাবে, আবার ভুলে যাব, নতুন কোনো ইস্যু সৃষ্টি হবে। এই যে আক্ষেপ, রাষ্ট্র কি এই যে রাইসার বাবার এই চ্যালেঞ্জ নিতে পারবে বলে মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমাদের সহ আলোচক জনাব ডক্টর ফয়জুল হক সাহেবকে। বিষয়টা হচ্ছে যে সর্বশেষ যে বিষয়টা বললেন এটা তো অত্যন্ত হৃদয় বিদারক। শুধু বাবা হিসেবে না, একজন মানুষ হিসেবে যদি আপনি চিন্তা করেন তাহলে পার্শ্ববিকতার কোন পর্বে আমরা বসবাস করছি। এমন এমন কিছু বিষয় আমাদের মাঝে অনেক সময় চলে আসে, যেই বিষয়গুলো দেখতে পাওয়া এবং শুনতে পাওয়া দুটোই অসহনীয় হয়ে পড়ে। প্রথম কথা হচ্ছে পাশবিকতা। এই যে অব্যাহত নরপিচাস, পাশবিকতা, এরকম অনেকগুলো ঘটনায় আছে যেগুলি বললে আপনার আমার গা শিউরে ওঠে, লোম শিউরে ওঠে। এই ঘটনাগুলো চলমান বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে। মানে এই যে নৈতিকতার একটা অবক্ষয় কিন্তু যাচ্ছে, যেটা আমাদের মধ্যযুগীয় সেই সময়টাকে আসলে বর্বরতাকে হার মানাচ্ছে। এই যে নৈতিকতার বিবর্জিত বা নৈতিক অবক্ষয় ঘটছে, আসলে কারণটা কি? এটার প্রধানতম কারণ হচ্ছে আসলে আমাদের মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে আমরা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মগজ থেকেই মগজটাই নষ্ট হয়ে গেছে। মন, মানসিকতা, চিন্তা, চেতনা, এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। আবার বিচারহীনতার যে দীর্ঘদিনের যে সংস্কৃতিতে আমরা অভ্যস্ত, যে একটু প্রভাব যদি থাকে, যত বড় অন্যায়কারী হোক, একটু যদি প্রভাব থাকে, সেই প্রভাবের কারণে আমি পার পেয়ে যাব। কিন্তু এই যে রাইসা বা এই জাতীয় যে নরপিচাসমূলক কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলো আসলে এটা কিন্তু শুধুমাত্র ওই যে বিচার করতে পারবে না ওই মানসিকতা থেকে হয় না। এটা এক ধরনের বিকৃত, বিকারগ্রস্ত মানসিকতা থেকে হয়। আপনি দেখবেন যে ওই যে যেই পিচাস এই কর্মটা করেছে তাকে কিন্তু স্বীকার করেছে, যাওয়ার সাথে সাথে সে স্বীকারোক্তি দিয়েছে। সাধারণত এগুলো কি হয়, ধরা পড়তে পড়তে লাগে 6 মাস, অনেক সময় লাগে। এরপরে যাওয়ার পরে তাকে রিমান্ডে নেওয়া হয়, তারপরে এইটা ওইটা বিভিন্ন কিছু করা হয়। ধন্যবাদ প্রশাসনকে যে খুব দ্রুত সময়ের মধ্যে
অন্তত এবং নারী এবং শিশু শিক্ষা দমন আইনে সেখানে আমাদের এটা আছে যে 15 দিনের মধ্যে কার্য দিবসের মধ্যে অ্যারেস্ট এবং 90 দিনের মধ্যে কাজ শেষ করার একটা বাধ্যবাধকতা আছে। আসলে সেদিক দিয়ে সরকার অনেকটাই সফল। এটা একটা ইতিবাচক বিষয়। আমি আপনার কাছে প্রশ্নটি হচ্ছে যে সরকার কি এতটাই দুর্বল যে এই চ্যালেঞ্জ নিতে পারবে কিনা? আমি আপনার কাছে আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তরটা শেষ করতে দিতে হবে। তো সেই ক্ষেত্রে রাইসার বাবা যে বলেছে যে রাষ্ট্র বিচার করতে পারবে না, রাইসার বাবা তো এভাবেই দেখে আসছে, এভাবেই অভ্যস্ত। শুধু রাইসার বাবা না, আমরাও কিন্তু এই বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিন যাবৎ দেখে আসছি, লালন করে আসছি। বিশ্বজিৎ হত্যা আমরা দেখেছি, আবরার হত্যা, সাগরণীর হত্যা, প্রচুর ঘটনা, যে সাগরণীর ঘটনা আপনি যাই বলেন। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য আপনাকে প্রধানত যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে মানবিক হতে হবে, জনগণের প্রতি দায়বদ্ধ হতে হবে। মানসিক যে পচন, রাষ্ট্র যারা পরিচালনা করবেন তাদেরকে এই মানসিক পচনের বাইরে যারা আছেন তাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর যাদের মধ্যে এই মানসিক পচন রয়েছে, এই পচন ধরা সমাজকে বদলানোর জন্য একেবারে জাতীয় পর্যায় থেকে আমাদের কাজ করতে হবে। এটি কিন্তু সামাজিক অবক্ষয়। হ্যাঁ, আইনেরও তো প্রশাসনিক দায়বদ্ধতাও তো আছে, রাজনৈতিক দায়বদ্ধতা। যখন আপনার ধরেন এই যে সাথে সাথে এইভাবে গ্রেফতার হয়েছে, অর্থাৎ বোঝা গেল যে যদি সদিচ্ছা থাকে তাহলে অপরাধীকে সাথে সাথে গ্রেফতার করা সম্ভব। অপরাধ যখন করে ঠিক সেই সময়টা তার পুলিশ গিয়ে কিছু করতে পারবে না, কিন্তু অপরাধীকে সাথে সাথে গ্রেফতার করার পরে এখানেই শেষ না। এই অপরাধীর যথোপযুক্ত যদি বিচার হয়, সেই বিচারের দৃষ্টান্ত যদি আমরা যদি দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তাহলে অন্তত ইচ্ছাকৃত যে সমস্ত অপরাধ, সেই অপরাধ থেকে আমরা আস্তে আস্তে মুক্তি পেতে থাকবো। ধন্যবাদ রহমতুল্লাহ ভাই, আমরা আপনার কাছে আবার আসবো। আমরা একটু যেতে চাই ডক্টর ফয়জুল হক আপনার কাছে, যে কথাটি বলছিলেন আসলে আমাদের যে নৈতিক অবক্ষয়ের দিকটা, আসলে আমরা যদি দেখি যে বিচারহীনতার সংস্কৃতি যেটা বলছেন রহমতুল্লাহ ভাই, যে বিচারহীনতার সংস্কৃতির কারণেই আজকে রাইসার বাবা আক্ষেপ করে এই কথাগুলো বলছেন। আমরা যদি একটু পিছনেও তাকাই, লেখক অভিজিৎ হত্যা 2001 সালে বইমেলাকে কেন্দ্র করে নিশ্চয়ই আপনি জানেন। গত 10 বছরের রাজন হত্যা দেখেছি, সিলেটের রাকিব হত্যা, নুসরাত হত্যা, তুইন হত্যা, এই অনেকগুলো হত্যাকাণ্ডেরই শেষ পর্যন্ত আমরা বিচারটা প্রক্রিয়াটা শেষ হতে দেখিনি। আসলে সেই সংস্কৃতি থেকেই বাবা আক্ষেপ করে রাইসার বাবা এই কথাগুলো বলছেন। আপনি মজার বিষয় হচ্ছে সাগরণীর হত্যাকাণ্ড 126 বার অভিযোগ দাখিলের তারিখ পিছিয়েছে। যেমন পিছিয়েছে আওয়ামী লীগের আমলে, সেটা পিছিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এই সরকারের আমলে পিছিয়েছে, আবার নতুন করে তদন্ত কমিটি গঠন করছে, আগামী মাসে জমা দিবে। প্রশ্ন হচ্ছে রামিসার বাবার যে আক্ষেপ, রাষ্ট্র কি এতটাই দুর্বল? আপনি কি মনে করছেন যে এই সরকার আসলে তার বিচার প্রত্যাশা করতে পারেন কিনা? আপনারা কি মনে করছেন? জি হীরা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সিনিয়র রাজনীতিবিদ আবু নাসের রহমতুল্লাহ ভাই, যিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দেশের জন্য কাজ করছেন এবং জুলাইয়ের আন্দোলনের অন্যতম একজন নেতা। আজকের এই যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, এখানে কয়েকটি বিষয় স্পষ্ট। সেটা হচ্ছে যে রাষ্ট্রের দায় কতটুকু, আর সামাজিক অবক্ষয়টা তৈরি হওয়ার পিছনেও রাষ্ট্রের দায় আছে কিনা। আমরা সবসময় একটা অপরাধ সংগঠিত হয়ে গেলে মানে সরকার পক্ষ চেষ্টা করে যে এটা আমাদের কোনো অপরাধ না, এটা সমাজে ঘটে যাওয়া অপরাধ, এটা আমাদের কাছে নিয়ন্ত্রিত নাই। হ্যাঁ, তো সমাজের ঘটে যাওয়া অপরাধগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই সরকার ব্যবস্থা থাকে। সরকার আমাদের উপরে মাথার তাজ হিসাবে থাকবে, আমব্রেলা হিসাবে থাকবে। জাতির মানুষের প্রত্যাশা হচ্ছে সরকার তাদেরকে প্রোটেকশন দিবে, এই ধরনের অপরাধীদেরকে গ্রেপ্তার করবে, বিচার করবে, তাদেরকে প্রয়োজনে কর্মশালার ব্যবস্থা করবে, মানসিক বিকারগ্রস্ত মানুষ হলে তার চিকিৎসার ব্যবস্থা করবে। আদৌ বাংলাদেশে এই জাতীয় সংস্কৃতি আছে কিনা? আপনি যদি এটা টপ টু বটম দেখেন, শুধু এই সরকার নয়, কোনো সরকারের সময় এর কোনো নজির পাবেন না যে এই সামাজিক অবক্ষয় থেকে রোধকল্পে কোনো মাস্টার প্ল্যান পরিকল্পনা আছে কিনা। ইভেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো রহমতুল্লাহ ভাইকে, বর্তমান সরকারেরও সেটা নেই। বলতে পারেন সরকার 3 মাস সময় হয়েছে, 3 মাস না, এটা 6 মাস হলেও এই ঘটনা আবার পাবেন।
1 বছর পরেও আবার একটা ঘটনা পাবেন। কেন পাবেন আমি বলছি। গত 3 মাসও কিন্তু কম না, ঘটেনি। কম হয় নাই। আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশের বর্তমান সরকার যদি চোখের সামনে আপনি দেখেন যে একজন ব্যক্তি ভালো, কিন্তু অপরাধের দায় কিংবা তার ব্যাপারে নেগেটিভ বক্তব্য প্রচলনের মানসিকতা আপনি লিডারশিপ থেকে এখনো চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে এই পচনশীল রাজনীতি যায় না। যেমন শামসুজ্জামান দুদু সব বলেছেন যে যত অপকর্ম হচ্ছে সব জামাত করছে। আমি এইটাই বললাম জি, যে জনাব শামসুজ্জামান দুদু সাহেব একজন পোর খাওয়া রাজনীতিবিদ, বিএনপির এবং জাতীয় রাজনীতিতে একজন জাতীয় ব্যক্তিত্ব, কোনো সন্দেহ নেই। তার মতো একজন ব্যক্তি এই আজকের নিউজ সমস্ত বাংলাদেশের যে দেশের যত অপকর্ম হয় সব করছে জামাতে ইসলামী, আর চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির উপরে। মানে জামাতে ইসলাম তাহলে সরকার গঠন করছে, যেটা হওয়ার কথা ছিল বাস্তবিক অর্থে, যদিও তারা করতে দেয়নি। তো সেই জামাত ইসলাম চাপিয়ে দিচ্ছে, আর আমরা বসে বসে গিলছি। মানে কতটা নির্লজ্জ বক্তব্য হতে পারে যে মানে দেশের সব অপকর্ম করছে জামাত ইসলাম, আর এটা চাপাইয়ে দেওয়া হচ্ছে। এটা কি চাপাইয়ে দেওয়ার বিষয়? বিএনপির অপরাধ আপনাকে বিএনপিকেই নিতে হবে, দেশের সাধারণ নাগরিকদের অপরাধ সাধারণ নাগরিকদেরকে নিতে হবে, সেটা তো আমি চাপিয়ে দেব না। এই যে চাপিয়ে দেওয়া স্বভাব, মানে আপনি বক্তব্য দিলেন দিয়ে এই যে জামাত ইসলামকে কোণঠাসা করার একটা অপরাজনীতি, এটার কারণেই মূলত এই দেশে কেউ বিচার ব্যবস্থা সঠিকভাবে করতে পারে না, সাহস পায় না। কারণ একজন মানুষ মার্ডার হলেই আপনি বলে দিবেন তার সাথে বিচার হয়ে যায় না, হয়ে যায়, তাহলে অপেক্ষা করতে হয় না। আরেকটা হচ্ছে আপনি যখন কারো উপরে চাপিয়ে দেন, যেমন সমাজের মানুষ প্রত্যাশা, মানে ধারণা এরকম হয়ে গেছে যে যেই ধর্ষণ করুক, যেই খুন করুক, ওটা সরকার বলে ফেলবে লোকটা আমার না, লোকটা আমার দলের না। যেমন ছাত্র দলের কোনো নেতার কাছ থেকে যদি কেউ ধর্ষণের শিকার হয়, পরের দিনই বলে এ আমাদের দলের কেউ না। এই যে কেউ না সংস্কৃতি আপনি চালু করে দিলেন, হলো কি অপরাধী কিন্তু ওই জায়গা থেকে আপনার দলের হওয়ার কারণে, আপনি সেটাকে স্বীকার না করার কারণে ওই বিচার ব্যবস্থাটা আর ওইভাবে থাকে না। আর যদি ওই অপরাধীটাকে আপনার দলের হওয়ার পরে শাহবাগে লটকাইয়ে ফাঁসি দিতে পারতেন বা বিচার করতে পারতেন আইন অনুযায়ী, তাহলে এটা আর থাকতো না। আমার কাছে যেটা মনে হচ্ছে বর্তমানে এই সরকারের ব্যর্থতার যে জায়গাগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে সদিচ্ছার অভাব। যেমন গত কয়েকদিন আগে, বেশি দিন আগে নাই, যে আমাদের রিফাত সাহেব যে সুপ্রিম কোর্টের মানে আমাদের প্রধান বিচারপতি যে ছিলেন, তিনি সুপ্রিম কোর্টের সচিবালয় আলাদাভাবে স্বাধীন সচিবালয় বানিয়ে উদ্বোধন করে সেটাই প্রায় কিছু মানুষদেরকে নিয়ে কার্যক্রমও শুরু হয়েছিল। মাত্র 2 দিন আগে সেইটাকে আবার যারা ওখানে ছিলেন তাদেরকে আবার আইন মন্ত্রণালয়ে মানে রিটার্ন নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আপনার ইন্টেনশনই তো ব্যাড, আপনি তো বিচার ব্যবস্থা স্বাধীন চান না। তা আপনি এই ধরনের রামির শাহর বাবা তো বলবেই যে আমার কন্যা ধর্ষণের শিকার হওয়ার পরে তাকে যে খুন করা হয়েছে, মানে বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ সেখানে ঘটেছে, এরপরেও বাবা বিচার চায় না। এর অর্থ হচ্ছে তিনি জানেন যে এই দেশে সুপ্রিম কোর্টের সচিবালয় বাতিল করা হয়, স্বাধীন বিচার ব্যবস্থা নাই, সেই দেশে ফাও আমি বিচার চেয়ে আমার জীবনটাও নষ্ট করার দরকারটা কি? এখন সে কারণে বাংলাদেশের আমার কাছে মনে হচ্ছে এই যে 3 মাসে ধর্ষণ, তারপরে এই যে হত্যা, নাগরিকদের সেবায় সমস্যা, প্রত্যেক জায়গায় এই যে কয়েকদিন আগে দেখলেন না, ঘরের মধ্যে 5 জন শুয়ে আছে, সব মানুষ মারা গেছে, মানে কোপাইয়ে শেষ করে ফেলছে, হত্যা করে ফেলছে কেউ এরকম। এই যে অবক্ষয়টা, এইটা যদি দেশের দৃষ্টান্তমূলক কোনো বিচার ব্যবস্থা থাকতো, তাহলে এইটা করার কেউ দুঃসাহস পেত না। আমরা আপনার কাছে আবারও আসবো। জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনার কাছে একটু যেতে চাই। অনেকগুলো বিষয়ে বললেন ফয়জুল হক, ডক্টর ফয়জুল হক, সব যদি জামাতই করে তাহলে জামাত কি শক্তিশালী কিনা বিএনপির চেয়ে? বনি বলছেন যে চাপিয়ে দিয়েছে, অর্থাৎ জামাত যদি শক্তিশালী হয় সেই ক্ষেত্রে তারাই ক্ষমতায় থাকতো, তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, বিরোধী দলে দেওয়া হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জি, এগুলো মাঝে আবার উনি আরেকটা কথা বলছেন, সেটা হচ্ছে যে বাস্তবিক অর্থে জামাতেরই ক্ষমতা যাওয়ার কথা ছিল। এটা আপনি জি জি, আমি ওটাই বলছি, চাপিয়ে দিয়ে আপনারা বিরোধী দলে বসিয়েছেন। তো জামাত তো ধরেন ক্ষমতায় চলে গেছিল, জি, এটাই ওনাদের ধারণা ছিল। এবং উনি যে হঠাৎ করে জামাত ইসলামীতে যোগদান করলেন, জি, ওই সূত্র থেকে যে জামাত ইসলাম ক্ষমতায় আসছে, যাইতে হবে ক্ষমতার পিছনে। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। প্রথমত আপনি যেটা বলেছেন যে সমস্ত অপকর্ম জামাত করেছে, এটা দুদু শামসুজ্জামান দুদু আপনাদের একজন বলেছেন, সিনিয়র পলিটিশিয়ান, তিনি বলছেন। এটা তিনি কোন প্রেক্ষাপটে বলেছেন বা কোন বিষয়ে বলেছেন সেটা আমি জানি না, বাট আমি এই বিষয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে একমত না। কারণ অপরাধ যিনি করবেন তিনি অপরাধী, তার দলীয় পরিচয় থাকতেই পারে, কিন্তু ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে
একটা অপকর্ম করেছে ছাত্রদলের নেতা, বলা হলো যে না, এই লোক আমাদের না। এই সংস্কৃতি, ওই যে মানসিক আমাদের যে পচন, মগজের মধ্যে পচন ধরে আছে, এই পচনের অংশ হিসেবেই আমরা এগুলো রাজনীতিতে করে থাকি। এখন ধরেন বিএনপি দু এক জায়গায় করতেই পারে, জামাত ইসলামীও 2-4 জায়গায় করে নাই, আওয়ামী লীগ তো করেই আসছে, জামাত ইসলামীও বহুত করেছে। এখন আমি যদি ধরেন মানে 2-4টা ঘটনা কেন্দ্র করে আমি যদি বলি, এই যে ধরেন নোয়াখালীতে জামাত নেতার বাড়ি থেকে 99 বস্তা চাল জব্দ। জামাত নেতার বাড়ি থেকে আজকের খবর 630 কেজি সরকারি চাল উদ্ধার আজকের। প্রতারণা আত্মসাৎ মামলায় জামাত নেতা গ্রেফতার। পূর্বপুরুষের মালিকানা দাবি করে ক্লিনিকের জমি দখলের অভিযোগ জামাত নেতার বিরুদ্ধে। সরকারি কাজে চাঁদা দাবির অভিযোগ জামাত নেতার বিরুদ্ধে। এখন এই 4-5টা ঘটনা যদি আমি এনে বিশ্লেষণ করি, তারপর যদি বলি যে সমস্ত অপকর্মের জন্য জামাত দায়ী, তাহলে তো বক্তব্যটা সঠিক। কিন্তু এর বাইরেও যেগুলো আছে সেগুলোর জন্য তো কেউ কেউ দায়ী থাকতে পারে। সেখানে ছাত্র দলের নেতারা থাকতে পারে, যুব দলের নেতারা থাকতে পারে। এরপরে দর্শনের যে সমস্ত, আমি এই শব্দগুলো আসলে উচ্চারণ করতে অভ্যস্ত না কোনো আলোচনায় গিয়ে, যে অমুক ধর্ষণ করেছে, অমুক জায়গায় এটা এটা, এগুলো আসলে আলোচনা করাটাও, এই জাতীয় আলোচনা একেবারে অন্যায়। ঘটনাগুলো তো আমরা দেখছি, এবং এই ঘটনা যেগুলো ঘটছে এটার জন্য আমরা দায়ী। আমরা দায়ী বলতে কারা? আমি দায়ী না সেটা না, আমিও দায়ী। এই কারণে দায়ী যে আমরা আমাদের প্রজন্মকে সেইভাবে গড়ে তুলতে পারি নাই। এটা দায় দিতে পারি আগের সরকারের, 15 বছর 17 বছর শাসন করেছে। কিন্তু সামাজিকভাবে যদি আমরা এগুলোর ঠিক করতে না পারি, এবং এই যে আমাদের যে জেনারেশনের মধ্যে যে পয়জন ঢুকেছে, এই পয়জন যদি আমরা পরিষ্কার করতে না পারি, তাহলে আমাদের এই সমস্যা থেকে বের হওয়া সম্ভব না। যেমন ধরেন জামাত ইসলামীর ব্যাপারে আমরা যেটা জানি, জামাত ইসলামী এই দেশে ইসলামী রাজনীতির সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে পরিচিত। তো সেই জামাত ইসলামীর নেতাকর্মীদেরকে তো আমরা মনে করতাম এই জাতীয় কোনো কিছুর মধ্যে, চাঁদা, ধর্ষণ, তারপরে দখল করা, এই জাতীয় কোনো কিছু তারা থাকা মানে এটা একটা অপবিত্র জিনিস। এখন বললেই তো ফাইজুল হক সাহেব লাভ দিয়ে উঠবে, না এই কিসের জামাত ইসলামকে এগুলি করতে পারে নাকি। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি জামাত ইসলামী সম্পর্কে এই দেশের মানুষের যে পারসেপশনটা ছিল, তার মধ্যে এই সমস্ত জিনিসগুলো থাকার কথা না। এবং আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। স্লোগানটা কার? জামাত ইসলামী। তো আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন, এই দুটো যদি থাকে, সেখানে তো এই অন্যায়, অবিচার, ধর্ষণ, জুলুম, নির্যাতন, চাঁদা, এগুলো কোনো সুযোগই নেই। বিএনপি আওয়ামী লীগ তো আল্লাহর আইন, সৎ লোকের শাসনের কথা বলে। আমার তো মনে হইতেছে, তো সেক্ষেত্রে না, আমি শেষ করি, মাঝখান দিয়ে কথা বললে কথার ইয়ে থাকে না। একটা বিষয় বলি একটু, মানে আমার মনে হয়েছে যে আমাদের আব্দুল নাসির রহমাতুল্লাহ ভাই মানে একেবারে আসমান থেকে ফেরেশতা হিসেবে নাজিল হয়ে মাত্র আসলো। মানে বিএনপি করে এটা হের চেহারার মধ্যে ফুটে ওঠে না শুরুতে যখন বসলো, কিন্তু চুপচাপ করে যেসব শব্দ চয়নে তিনি বক্তব্য দেয়া শুরু করেছেন, এটা কিন্তু ইন্টারাপ্ট না, এটাকে ইন্টারাপ্ট বলে না, এটাকে বলা হচ্ছে আপনি না, এটাকে বলা হচ্ছে এই টক শো বা আলোচনার মধ্যে কাউকে বাধা প্রদান, এবং এটা বাধা প্রদানের মধ্যে পড়ে। এখানে দেখেন আমি যে কথাগুলো বলছি, সুন্দর যে জায়গাটা, মানে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এটা উনি জামাতের উপরে চাপাই দিল যে জামাতেরই এইটা কাজ। এটা চাপাই দেওয়ার কি আছে? না না না, শুধু এটা জামাত না, এটা না, জামাত ইসলামী এটা ঐতিহ্য, এটা জামাতের একটা কাজ, এটা জামাত বিলিভ করে, রাইট? জামাত ইসলামীর স্লোগান আমরা ছোটবেলা থেকে এটা শুনে আসছে। মজার বিষয়টা হলো সারাদিন গবেষণা করে বিএনপি 3-4টে পোর্টালের একটা নিউজ আবিষ্কার করলো জামাতের কার বস্তা কয় জায়গায় আছে, আর কোনো কিছু টাইপ করা ছাড়া আপনি একসাথে, এটা তো জানি না মিডিয়া আসবে, কিন্তু এখন কি আপনি কথা বলতে চান? আপনি যদি ওনাকে ফ্লোর দেন উনি কথা বলবেন, সার্চ দিলে দেখবেন যে এখানে
আমরা আপনাকে আবার সময় দেব, আমরা সেকেন্ডে। এটা তো হলো না। ভাইয়ের কাছ থেকে ওনাকে আমার আপনার টাইমটা কাটতে কাছে- দিয়ে এটা কিন্তু না প্রতিটা না সেকেন্ডে। মাঝখান থেকে কথা বলা, প্রতিটা সেকেন্ডে। আমি তো এই টকশোতেই থাকবো না। প্রতিটা সেকেন্ডে মাঝখান থেকে কথা টক বললে শেষে গেলে তার এক সমস্যা। না, মাঝখান থেকে আপনি টক শেষে থাকতে হবে। আপনি আপনার সময় যা বলার বলবেন। আপনার চাঁদাবাজি, আমি একটি কথা বলি না। সন্ত্রাসী, নৈরাজ্য এর কোন জায়গাটা দেখছেন এটা যে এথিক্স এর BNP মধ্যে, নাই? এটা এথিক্স এর মানে আমরা মধ্যে গুগলে পড়ে না। যদি জামাতের চাঁদাবাজি আপনি কিছুই আসবে না। আমার ওনারটা দিবেন, সব আসবে। আমার কথাগুলো আপনাকে শুনতে হবে, শুনে আপনি পরে উত্তর দিবেন। এটা হচ্ছে জি, স্বাভাবিক জি। নিয়ম। না, আরেকটা স্বাভাবিক বলছেন চাঁদাবাজি বিচার না, ব্যবস্থা যে এভাবে সেক্ষেত্রে তো যারা আল্লাহর আইন এবং সৎলোকের শাসনের কথা বলেন, জি তাদের মধ্যে তো এই জিনিসগুলি আমরা কখনো কল্পনাও করতে পারি নাই, পারি না। পারি না জি সেইখানে এই নিউজগুলি যখন পরপর এই যে 4-5টা জিনিস আমাকে একসাথে পাইলাম, হ্যাঁ বিএনপি তো খারাপ, আওয়ামী লীগ, স্বীকার করেন হ্যাঁ আমি কেন স্বীকার করবো না? না, সেটাই আর কি। কিন্তু বিএনপি প্রতারণা করে না, যে আমি মুখে বলবো আল্লাহর আইন চাই, ওইদিকে নন্দিরে দিয়ে আমি আল্লাহর আইন পাশ করার জন্য তাকে পার্লামেন্টের মেম্বার বানাবো, ওই প্রতারণা তো বিএনপি করে না। দ্বিমুখিতার যেটা এবং আপনি আপনি ওই বলবেন যে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন চাই, সেই স্লোগান তো এই গত 2-3 বছরে একবারও শুনি নেই। ক্ষমতা আসার জন্য আপনি বিদেশিদের সামনে বলেই ফেললেন যে না, শরীয়তের শাসন টাসন এগুলো শরিয়া আইন বাস্তবায়ন আমরা হবে চাই না না। ক্ষমতায় আসলে জি কি ক্ষমতা বড়, নাকি আপনি যে আদর্শের কথা প্রচার করেছেন দীর্ঘদিন যাবৎ সেই আদর্শ বড়? তা আপনার তাহলে আদর্শের আপনার সময় আপনি বলবেন। আপনি আদর্শিক রাজনীতির কথা বলে তারপরে যখন আপনি অনাদর্শকে সমর্থন করেন, এই যে ধরেন আপনার কিছুদিন আগে মনে আছে না, গাজীপুরে এক ইমাম সাহেবের মেয়ে, তাকে আপনার নিয়ে গেছে এক ছাত্রদলের নেতা, বিরোধী দলীয় নেতা, তিনি পার্লামেন্টে দাঁড়ায় বললেন যে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আর এলাকাবাসী এসে সাক্ষাৎ মানে প্রকাশ্যে বলল মিডিয়ার সামনে সম্পর্ক করেছে যে তার বিয়ে হয়েছে, বাবা রাজি না মেয়ের এই বিয়েতে, এখন তালা দিয়ে আটকায় রাখছে। জি তো তুলে নিয়ে গেছে, তাহলে আপনি তালা দিয়ে আটকায় রাখলেন কেন? তাহলে এই যে আপনার এই ধরনের জিনিসগুলো মানুষের মধ্যে কি আসে? একজন ইসলামিক রাজনৈতিক দল, বরং ইসলামিক রাজনৈতিক জোটের বৃহত্তর নেতা খোদ জাতীয় সংসদে যখন দাঁড়িয়ে বলেন মিথ্যাচার, তখন মানুষ চিন্তা করে যে ইসলামের নামে মিথ্যাচার করা তার থেকে যারা ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করে না তাদের মিথ্যাচার শ্রেয়, এটা মানুষ মনে করে না। সেকেন্ড থিং হচ্ছে যে আপনি এই যে মিথ্যাচার, চাঁদা, অন্যায়, সন্ত্রাস, এগুলোকে আমি দলীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে চাই না। ক্লিয়ার কথা। যারা অপরাধী তাদের অপরাধকে বিবেচনা করে অপরাধের আওতায় আনা হোক, কিন্তু তুলে নিয়ে গেছে এটা বলবেন কেন আপনি যখন স্বেচ্ছা আপনার মেয়ে চলে যায়? এবং সেটা উনি তো বলে নাই, ওই ইমাম সাহেবকে কোথাও দেখা যায় নাই, বলেছেন অমুক। এছাড়াও আপনি দেখেন শেরপুরে একটা উপনির্বাচন হলো না, জি শেরপুরে উপনির্বাচনের সময় জামাত ইসলামের ওই উপজেলার সেক্রেটারি তিনি আহত হলেন। ওইখানকার সংসদ সদস্য, জামাত সমর্থিত সংসদ সদস্য, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের উপজেলা সেক্রেটারি নিহত। ভয়াবহ ঘটনা, উপজেলার সেক্রেটারি নির্বাচনী সহিংসতা নিহত হয়েছে। শেরপুরের আগের প্রার্থীকে কে মেরেছে? অথচ এখানে যে একজন প্রার্থী হত্যা হয়েছে, আপনি বললেন পরে বলেন হত্যা হয়েছে না না, ওই ইলেকশন করে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। বিফোর ইলেকশন। হ্যাঁ বিপুল এই কারণে ওটা স্থগিত হয়েছে। ওখানে স্থগিত হয়েছে দুইজন, একজনকে তো মারাই ফেলা হয়েছে ওইখানের যে জামাতের দায়িত্বশীল, আচ্ছা, আর উনি ক্যান্ডিডেট হিসেবেও মারা গিয়েছেন। আপনি কিন্তু মাঝখান থেকে আবার সুযোগ দিচ্ছেন, তাতে করে এই জিনিসটা আরো লম্বা সময়ও দিয়েছেন। না এবং এখানে আপনার না মারাত্মক অভিযোগ, কিন্তু একজন সংসদ সদস্য দাঁড়িয়ে একজন মানুষের মৃত্যুর ব্যাপারে নির্ণয় বলেছেন, পরের দিন চিফ হুইপ সাহেব খোঁজ খবর নিয়ে দেখলেন যে তিনি মারা যাননি। সেটা বলার পর উনি বললেন যে মাননীয় স্পিকার সরি, আমি বলতে ভুলে গেছিলাম, আসলে উনি মারা যায় না। আপনি চিন্তা করতে পারেন কোন লেভেলের মিথ্যাচার, লেভেলের লেবাসটা কি? লেবাসটা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর লেবাস। এখান থেকে আমাদেরকে সকলকে বেরিয়ে আসতে হবে। ইচ্ছা করে
জোর করে মানুষের উপরে দায় চাপিয়ে দেওয়ার এই মানসিকতা আমাদের বর্জন করতে হবে। বর্জন করতে হবে। জি, আমরা একটু ডক্টর ফয়জুল হক আপনার কাছে আসছি। জামাত ক্ষমতা বড় না আদর্শ বড় করে দেখছি, আসলে যেটা আসলে বললেন রহমতুল্লাহ ভাই, এই বিষয়টিও আপনার সাথে বলবেন। ওনারা আসলে চায়, যেটা রহমতুল্লাহ ভাইরা চায় বা বর্তমান সরকার যেটা চায়, সেটা হচ্ছে জামাত মসজিদে বসে জিকির আজকার করবে, আর দাওয়াত টাওয়াত নিয়ে কোনো জায়গায় মিলাদ টিলাদ পড়বে। জি, এইটার মধ্যে থাকলে জামাত ইসলাম বাংলাদেশের সবচেয়ে ফেরেস্তা। আর জামাত ইসলাম এখন মসজিদের জিকির মিলাদ পড়ে না কেন, মানে ওখান থেকে বের হয়ে তারা সংসদে আসছে, প্রধানমন্ত্রী হওয়ার কথা ডাক্তার শফিকুর রহমানের, বাংলাদেশের জুলাই অভ্যুত্থান ঘটিয়ে নেতৃত্ব দিয়ে দেশটাকে স্বাধীন করে দিয়েছে, এই দেয়ার যে ক্রেডিট জনগণ এখন দেওয়া শুরু করেছে, এটা আর ওনাদের ভালো লাগছে না। কারণ ওনাদের মানে রেপুটেশনটা তো কোনো অ্যাচিভমেন্ট নাই, 16 বছর অনেক কিছু করতে পারে না, নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু নির্যাতনের শিকার হয়ে যে ফিডব্যাক কিছু করবে জাতির জন্য, সেটা তো করতে পারে না, তো অ্যাচিভমেন্ট তো শূন্য। সে কারণে সবসময় ওনারা মূলত একটা হতাশার মধ্যে নিমজ্জিত থাকে, বিধায় এখন জামাত নিয়ে তাদের রিসার্চ শুরু হয়েছে। যেই জামাত ইসলামকে গুপ্ত বলেন, যেই জামাত ইসলামকে ইসলামী দল মনে করেন না, যেই জামাত ইসলামকে আপনার ভালোই লাগে না, সব সমালোচনা করেন, সেই জামাত ইসলামের সাথে আপনারাই ওতপ্রোতভাবে সর্বসময় জড়িত ছিলেন। 4 দলীয় জোট করলেন, এরপরে 18 দলীয় জোট করলেন, 18 সালের জামাতের প্রতীক ছিল না, আপনি দানের শেষ তাদেরকে দিয়ে তারপরে নির্বাচন করাইলেন, তখন তারা ফেরেশতা। আর এখন তারা খারাপ হওয়ার কারণটার মধ্য দিয়েই বুঝতে পারবেন যে আসলে কে এখানে দুষ্ট, কে এখানে ভালো। ইন্টেনশনালি জামাতকে ক্ষতিগ্রস্ত করার মতো ওনাদের কাছে কোনো এভিডেন্স পাবেন না, কিন্তু তারা মানে নিজেরাই ওটাকে ইন্টেনশন দিয়ে ক্ষতি করার চেষ্টা করছে, সে কারণেই এই কথাগুলো বলছে। আমি আপনাকে একটা সত্য কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম বিশ্বাস করে সার্বজনীন সকল মানুষের রাজনীতি। ইসলাম কায়েমের শর্ত কার জন্য প্রযোজ্য? ইসলামিক যে পিপল তার জন্য। যেমন আপনি ইসলামকে ফলো করতে চান, প্র্যাকটিসিং ইসলামে হইতে চান, মুসলিম হইতে চান, নামাজ পড়তে চান, আপনার জন্য। একজন হিন্দু ব্যক্তিকে তো আপনি ধর্ম চেঞ্জ না করার এক পর্যন্ত আপনি তার নামাজ পড়তেও বলতে পারবেন না, কারণ হি ইজ নট ইউর পিপল। তো জামাত ইসলামকে বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ প্রত্যেকেরই তো প্রতিনিধিত্ব করে। জামাত বিশ্বাস করে স্বাধীন রাষ্ট্রে প্রত্যেকটি নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠার স্বার্থে এমনকি নিরীহ ক্ষুদ্র গোষ্ঠী সবাইকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। সে কারণেই এই যে নন্দী সাহেবকে নমিনেশন দেয়া, সে কারণেই আমাদের বোনেরা এখন 43% জামাত ইসলামে সবচেয়ে বেশি নারী সদস্য বাংলাদেশের কোন রাজনৈতিক দলে সম্পৃক্ত, যার নাম জামাত ইসলাম, যেটা অন্য দলে নাই। আমি সে কারণে বলছি, অন্য এখন এগুলো দেখার পরে মাথা নষ্ট হয়ে গেছে, কারণ দেখে যে বাংলাদেশের একটা সংস্কৃতি ছিল যে হিন্দুদের ভোট মনে হয় কোনো একটা নির্দিষ্ট মার্কায় পায়, ধরেন সেটা তো পালাই গেছে, হাসিনা নাই, তো এখন দিবে কাদেরকে? ওনাদের ধারণা ছিল যে হিন্দুরা মনে হয় শুধুমাত্র বিএনপির জন্য আবার ওই আওয়ামী লীগের ভোট কনভার্ট হবে। এখন এই 5ই আগস্টের পর ওনারা চোখের সামনে দেখছে যে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই, সবাই মিললে এখন জামাতকে ক্ষমতায় চায়। এর কারণটা কি? তারা ধরে নিয়েছে যে জামাত ইসলাম তারা ইসলামী শাসন চাক, তাদের ইসলামিক আদর্শ সব থাক, কিন্তু এর বাহিরেও জামাত ইসলাম বাংলাদেশের মানুষের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে দেখাতে পারবে, দুর্নীতি বন্ধ করতে পারবে, চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ করতে পারবে, নৈতিকভাবে রাষ্ট্রটাকে প্রতিষ্ঠা করতে পারবে, তার মেয়েটা আরামে থাকতে পারবে, ধর্ষণের শিকার হবে না, হত্যার শিকার হবে না, বিচার বিভাগ সঠিকভাবে পাবে। এই সব কিছু যখন মানুষ সিদ্ধান্ত নিতে পেরেছে, তখন এইটাকে আর যারা ইসলাম অত ভালোবাসে না তারাও গিয়ে জামাত ইসলামে ভোট দিয়েছে, কিন্তু ওই লোক জামাত করে না। তো এই যে জায়গাটা তৈরি করেছে, আমি একটু এইখান থেকে একটা কথা বলি, আপনি প্রশ্ন থাকলে একটা নিতে পারেন, আমার একটা উত্তর এখানে আছে। বাংলাদেশে ওরা যেটা শুরু করেছে সেটা হচ্ছে একটা কার্ড খেলা। কার্ড খেলা কি? মানুষের যে সমস্যাগুলো এগুলোকে তারা দূরে রাখার জন্য শুধু চোখের সামনে যেই কার্ড, একটা কার্ডের সমাধান হয়ে যায়, সেই কার্ডের নাম দেয় ফ্যামিলি কার্ড, তারপরে বিদেশি কার্ড, হেলথ কার্ড, প্রবাসী কার্ড, হেলথ কার্ড, প্রবাসী কার্ড। এখন তো আমার কাছে মনে হইতেছে 2-3টা কার্ড বাকি আছে, ধর্ষণ কার্ড, টেন্ডার কার্ড আর সন্ত্রাসী কার্ড। এই কার্ডগুলো আসলে ওরা পরিপূরক হয়ে যাবে। আর এটা কেন বলছি মাথায় নেবেন না, একজন রামিসার বাবা যদি বলতে পারে যে বাংলাদেশে আমি আর বিচার চাই না, এর চেয়ে লজ্জার এই দেশের জন্য কিছু থাকতে পারে না। আপনি কার্ডের খেলায় ব্যস্ত আছেন, তো এখন তো এটার দ্বারা প্রমাণ হয় যে এই দেশে এখন এই প্রতিনিয়ত, আমরা একটা সময় আওয়ামী লীগের আমলে দেখতাম গরুও ধর্ষণের শিকার হইতো। জানি না এখন আমাদের বর্তমান সরকারের ছাত্র দল কিংবা অন্য দলের ব্যাপারে এখন পর্যন্ত ওই রকম কোনো এভিডেন্স আসুক, সেটা আমরা প্রত্যাশা করি না। কিন্তু বাস্তবতা হইল যদি আপনি এই
রাজনৈতিক ট্যাগিং এর মধ্যে নিমজ্জিত থাকতেই চান, তাহলে এই কাঠ খেলার মধ্যে আপনি সমাজটাকে সুন্দরভাবে চালাইতে পারবেন না। ধন্যবাদ। আমরা একটু ঘুরে আসি আমাদের যেটি একদলীয় শাসনের ধারাবাহিকতা এখনো বিদ্যমান। আমাদের একজন স্বতন্ত্র সংসদ সদস্য যিনি হচ্ছেন রুমিন ফারহান, তিনি বলছেন যে আমরা গত 17 বছর একদলীয় একটা শাসন ব্যবস্থা দেখেছি, দলীয়করণ দেখেছি, ন্যাক্কারজনক দলীয়করণ দেখেছি, সেই ধারাবাহিকতা কিন্তু এখনো বিদ্যমান আছে। এই বিষয়টিকে আমরা কি এই একদলীয় শাসন ব্যবস্থার যে ধারাবাহিকতা সেখান থেকে কি মুক্ত হতে পেরেছি কিনা আসলে, বা এই সরকারের কাছে প্রত্যাশা, কারণ গণমানুষের সরকার এটা, গণ অভ্যুত্থানের পরবর্তী মানুষের যে স্পৃহা, স্বপ্ন, মানুষ যে প্রত্যাশা করেছিল, আমরা কি সেই প্রত্যাশা সরকার যেতে পারছি কিনা, কতটুকু অগ্রসর হয়েছি বলে মনে করছেন? উত্তর কোনটা দেবো, আপনারটা না ওনারটা? আমি তো ওনার কথা মধ্যে কোনো কথা বলি নাই। জি ভাই কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন, তো আমি খুব পছন্দ করি তাকে, জি। এবং তার কথাগুলোও খুব ভালো লাগে। আমি অত সুন্দর করে কথা বলতে পারি না, আর এত চাকচিক্যভাবে তুলেও ধরতে পারি না। বিষয়টা হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার কথা ছিল জামাত ইসলামের, ওনার দলের। জি, ভোটও দিছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মেকানিজম করে আপনারা হারিয়ে দিয়েছেন। সকল ভোটও পাইছে, কিন্তু হতাশাটা বিএনপির, কারণ বিএনপি ক্ষমতায় গেছে। আমি এটার অর্থ বুঝি না। মানুষ ভোট, তাদেরকে সব মানুষ ভোট দিছে, ইয়ে করছে, আবার বিএনপি ক্ষমতায় গেছে, কিন্তু হতাশা বিএনপির, ওনাদের কিন্তু কোনো হতাশা নেই। আফসোসটা কিন্তু উনি প্রকাশ করছেন, যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইতে পারি নাই। এখন হতাশা কার? মেকানিজম করে আপনারা হতে দেন, সেটা উনি অবশ্য আজকে বলেন না, উনি ওটা বলতে পারেন না, কারণ বলতে এক কথা মিথ্যা কথা বারবার বলতে লজ্জাও তো লাগে, লজ্জা শরমের ব্যাপারটা আছে। জি, এগুলো মানুষ রাস্তাঘাটে বিভিন্নভাবে আলোচনা করে, তাহলে হতাশাটা কার? এটা জনগণ বুঝে নিতে পারে যে আমরা এত কিছু করলাম, 18 মাস ইউনুসকে আব্বা দাদাভাই বইলা, তারপরে এইভাবে এইভাবে কইরা কত কিছু করার পরেও, তারপরও সারা বিএনপিরে মানুষ ভোট দিল। হতাশাটা ওই জায়গাটাতে, কারণ মানুষ বিএনপির হাতে এই দেশের মানুষ। আমার কিন্তু স্বাধীন- এটার উপরে একটু টাইম দিতে হবে। আমি কথাই বলবো, আমি আস্তে করে বেরোয় যাবো। জি, আপনি এর থেকে অনেক আপনি আশা করি নোট করে রাখবেন। আমি একটি কথা বলেছি, অনেক কথা বলেছেন। সেক্ষেত্রে তো মনে মনে কলা খায়টা কথা আছে না? জি, মন কলা। হ্যাঁ, মন কলা। হিন্দুরা ভোট দিছে, বৌদ্ধ ভোট দিছে, খ্রিস্টান ভোট দিছে, মামা খালা চাচা সবাই ভোট দিছে, কিন্তু বাক্সতে চাই দেয় সব দাঁড়িয়ে শেষের ভোট। হতাশাটা হচ্ছে এইখানটাতে, যে আমরা সব রেডি করে রাখলাম, ডাক্তার শফিক প্রধানমন্ত্রী হবে, এইটাও তো উনি বলে ফেললেন। জি, তো সব রেডি, আসলে কি হইল? এটা 1991 সালের, আপনারও বয়স কম, ওনারও বয়স কম, ওনার বেশি কম। 1991 সালে হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পরে আপনার আওয়ামী লীগ কিন্তু একটা ছায়া মন্ত্রিসভা গঠন করছিল। জি, বেগম খালেদা যখন মাত্র রাজনীতিতে এসছেন এবং ছায়া মন্ত্রিসভা গঠন করে ফেলছে, উনি শুধু প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করবেন, এইটুকুন বাকি ছিল। এটা ঘেটে দেখেন আপনি, সব রেডি। বিএনপির খালেদা জিয়া তখন আপনার নমিনেশন দেওয়ার লোক খুঁজে পায় না, পায়নি 1991 সালে। জি, জি, খোকাকে সকল কিছু সেটআপ, প্রশাসন জানে, সকল কিছু জানে যে সরকার গঠন করছে আওয়ামী লীগ, মির্জা আব্বাস, কয়েকজন হাতে গোনা ছাড়া। তারা আপনার না সাদেক হোসেন তখন কমিশনার, জি, মির্জা আব্বাস তখন শাহজাহানপুরের কমিশনার। তাদেরকে ডেকে বলছে সাদেক হোসেন খোকা, যখন ডেকে বলছে খোকা তোমাকে নির্বাচন করতে হবে, ম্যাডাম ম্যাডাম, কারণ ওইখানে শেখ হাসিনা প্রার্থী, ম্যাডাম আমি কিভাবে কি করবো? সাদেক হোসেন খোকা। জি, এই লেভেলের নেতাদের, এরাই হচ্ছে সবচেয়ে বড় নেতা, কমিশনার। কিন্তু তো নির্বাচনে এই দেশের মানুষ বিপুল ভোটে, হ্যাঁ, নির্বাচনে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিয়েছিল, এবং ঐতিহাসিক ঘটনা। প্রস্তুত কিন্তু অন্য পার্টি, সবাই তো জানে। এইবার কিন্তু জামাত ইসলামী এইরকমই মোটামুটি আগে ইউনুসকে দিয়ে যেভাবে প্রশাসন, মানে কোনো মেকানিজম হয়নি আপনি বলছেন, সেটা মেকানিজম যা করেছে, জি, সকল মেকানিজম ব্যর্থ করে দিয়েছে এই দেশের জনগণ। আচ্ছা, কারণ গত 3 মাস ব্যালটের হাতে, ব্যালটের কাছে কোন ষড়যন্ত্র টিকে। রহমতুল্লাহ ভাই, গত 3 মাসের ভূমিকা, বিরোধী দলের ভূমিকা আপনারা সন্তুষ্ট কিনা? আপনারা কি চান যে ওই যে গৃহপালিত যে বিরোধী দল ছিল, এইরকম একটা বিরোধী দল কি চান, বা তাদের কর্মকাণ্ডে আপনারা সন্তুষ্ট কিনা? আপনি ফাজিল হক সাহেবকে দিলেই আবার উনি জেনারেটর লুটবে তো। জি, আমি আপনাকে বলি, জি, সেটা হচ্ছে যে
বিরোধিতা থাকবে রাজনীতিতে। রাজনীতিতে যদি শক্তিশালী বিরোধী দল না থাকে, হ্যাঁ, তাহলে গণতন্ত্র দেশের জন্য শক্তিশালী ক্ষতি, হয় না। দেশের জন্য ক্ষতি, গণতন্ত্রের জন্য ক্ষতি। এবং জামাত ইসলামী বিরোধী দল হিসেবে আমি মনে করি যথার্থই তারা বিরোধী দলের ভূমিকা পালন করছে, এবং দায়িত্বশীল বিরোধী দল এবং দায়িত্বশীল সরকার, এই দুইয়ের সমন্বয়েই একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দোষারোপের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শুধুমাত্র দোষারোপের জন্যই বিরোধিতা করা, বিরোধিতার জন্যই বিরোধিতা করা, এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জি, ওই যে 2-4টা ঘটনা থাকবে, ওটা আমাদের বলার খোরাকতা লাগবে, ওনারও তো 2-4টা কথা বলতে হবে, কিন্তু সত্যিকার অর্থেই বিরোধী দল যে গত সংসদে যে ভূমিকা পালন করেছে, এবং আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেও বিরোধী দলের অনেক প্রশংসা করেছেন, জি, এবং তিনি বাংলাদেশের ইতিহাসে এই সংসদে যেই পরিমাণ আপনার সময় বিরোধী দলের নেতা পেয়েছেন, বিরোধী দল পেয়েছে, বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদের রেকর্ড ঘেটে আপনি পাবেন না এই ধরনের সময়। ধন্যবাদ রহমতুল্লাহ ভাই, আপনার কাছে আবারও আমরা আসবো। একটু যেতে চাই ডক্টর ফয়জুল হক আপনার কাছে। বর্তমান সময়ে আইন শৃঙ্খলার বেশ একটা অবনতি, খুন, হত্যা, ধর্ষণ বেড়ে গেছে। আপনি নিশ্চয়ই দেখেছেন, অনেকেই দাবি তুলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। নাসিরউদ্দিন পাটোয়ারিও বলছেন তাকে পদত্যাগ করা উচিত, তিনি ব্যর্থ। আপনারাও কি তাই মনে করছেন কিনা? আসলে যে আমার কাছে প্রথম কথা হচ্ছে যে জি, ভাইয়ের কয়েকটা কথার উত্তর দিয়ে আপনার এই জায়গায় আসছে। জি, ভাই একদিকে বলছেন যে ব্যালটের কাছে সকল ষড়যন্ত্র হেরে গিয়েছে, জি, কিন্তু ওনরাই সংসদে ঢোকার পর প্রথমই ব্যালটটাকে অবজ্ঞা করলেন। জি, একটা ব্যালট মানলেন আর একটা মানলেন না। 51% যেটা উনি পেয়েছেন ওই ব্যালটটা হালাল হয়ে গিয়েছে, আর 70% যেটা প্রায় সেই 70%-এর গণভোটের ব্যালটটাকেই ওনারা অবজ্ঞা করলেন। তো ব্যালটের কাছে সকল ষড়যন্ত্র যে ধূলিসাৎ হয়ে যায়, সেটাই যদি হয় তাহলে গণভোটটা জাতি যে ভোট দিল সেটাকে আপনি অবজ্ঞা করেন কোন সুতা, এবং সেটা কি ব্যালট ছিল না? আজকে উনি আমাকে বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে জামাত ইসলাম মানে খুব বেশি কোলে টেনে নিয়ে, কাছে টেনে নিয়ে, তার আদর সোহাগ নিয়ে একেবারে ক্ষমতার কাছাকাছি চলে গিয়েছে। আপনারা নিশ্চয়ই মনে আছে, আমার খুব লজ্জা লাগে এই বিষয়গুলো যখন আলোচনা করি। আমাদের সিনিয়র সিটিজেন, সিনিয়র রাজনীতিবিদ, ওনরা যখন চোখের সামনে দেখে যে এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললেন, তিনি সহ বিএনপির সিনিয়র নেতারা বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন তার ব্যাপারে বক্তব্য দিয়ে বলেছেন ওনাকে আমরা মানি না, ওনার পদত্যাগ করতে হবে অন্তর্বর্তীকালীন সময়ে। কোন গুপ্ত রাজনীতির কারণে ওনাকে এটা খোলাসা করতে হবে যে কি গুপ্ত তিনি ধন, যে তাহাকে পদত্যাগ করিতে হইবে বলিলেন ডক্টর ইউনূসের আমলে, আর তিনি আপনার সরকারের সর্বপ্রথম যিনি মন্ত্রী পরিষদের তালিকায় থাকলেন তার মধ্যে নাম্বার 1-2-তে তিনি থাকলেন পররাষ্ট্রমন্ত্রী, এবং তিনি সেকেন্ড স্টেপে আসছে সেটা না। মানে উনি ওইটা যে একটা আপনার সাথে এগ্রিমেন্টের অংশ, লন্ডনে গিয়ে যে জনাব তারেক রহমান সাহেবের সাথে ইউনূস সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের সম্মানিত সাবেক মানে বাংলাদেশের প্রধান হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের, তার সাথে তাদের তাহলে সেই গোপন গুপ্ত বৈঠকটার কি পুরস্কার এই পররাষ্ট্র মন্ত্রী? এখন এটার জবাব কিন্তু ওরা দিতে পারবে না। পারবে না কেন? মুসলেখা দিয়ে যদি কেউ ক্ষমতায় আসে তার কাছে এটার কোনো জবাব থাকে না। ওই যে আমরা বলি ইঞ্জিনিয়ারিং, এরপরে আপনার এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টটা এটাই। এগ্রিমেন্ট আরো অনেক কিছু সামনে আসবে, দেখবেন যখন নতুন নতুন গুপ্ত কিছু জিনিস প্রকাশ্যে আসবে, দেখবেন যে সেই জিনিসগুলো দেখলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে মূলত এইটার সাথে বিএনপির এই ক্ষমতার পালাবদলটা জনগণের প্রত্যাশা অনুযায়ী পালাবদল হয়নি, এটা সম্পূর্ণ একটা আলাদা একটা সেটআপের মাধ্যমেই পালাবদল হয়েছে। এবং সেটা উনি প্রশংসা করেছে বিরোধী দলের, আমিও প্রশংসা করি জনাব তারেক রহমান সাহেবের। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন সরকার প্রধান এবং বিরোধী দল হিসেবে, এটা জাতির প্রত্যাশা। আমিও বলছি জনগণ ভাগ্যক্রমে দুইজন ভালো মানুষকে পেয়েছে। 16 বছর তো এদেশে কোনো রাজনীতিই ছিল না। আপনি বলছেন সংসদে বিরোধী দল কথা বলতে পারে নাই, আরে এদেশে তো কেউ কথা বলতে পারে নাই। এখন জুলাই যাদের আন্দোলনের মাধ্যমে, আমি এরকম কোনো কথা না 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 ওই যে না না বিরোধী দল এত কথা বলতে পারে নাই। সংসদের ইতিহাসে আপনি বলেছেন যে বিরোধী দল এই সুযোগ দেয়নি, সুযোগ বেশি পেয়েছে। আমি ইতিহাস বলতে তো 16 বছর, না না 16 না 53 বছরের, তো এই যেখানে রাজনীতিই ছিল না সেখানে তো আপনি সময় দেবেনই না।
এখন রাজনীতিটা যার উসিলায় সিন্নি খাইলেন, মোল্লা চেনবেন না, তারে সময় দেবেন না কেমনে? আরে দেশটাই তো স্বাধীন হয়েছে দ্বিতীয়বার এই 24-এর গণঅভ্যুত্থানটা জামাত ইসলামের কারণে, শিবিরের ছেলেদের রক্তের কারণে। জামাত যদি সে জামাত ভূমিকা না নিত, নেতৃত্ব সেটা দিতে- হয়তো আজকে গণঅভ্যুত্থান হতো না, কোনোদিন হয়তো না। হইলে তো ট্রাক সরাইতে পারতো সেই খালেদা জিয়ার বাসার সামনে দিয়ে, পারছে কোনোদিন? গুলশানের বাসা দিয়ে পারে নাই, পার্টি অফিসের সামনে থেকে 500 লোক ধরে লই গেছে, পারে নাই। গরুর মাঠে সমাবেশ করা লাগলো, তখন তো আমি বিএনপি করেছি, উনি তো আমাকে বললেন যে আমি নাকি ক্ষমতার কারণে ওখানে চলে গিয়েছি। এটা একটা দীর্ঘ সময় আলোচনার বিষয় যে ক্ষমতার জন্য দল ছেড়ে গিয়েছি। পৃথিবীর ইতিহাসে দেখেছেন যেই দল ক্ষমতায় আসে আসে ভাব, সেই দল ছেড়ে কেউ অন্য দলে যায়? এটা কি আমি কি বিরোধী দল থেকে কোনো জায়গায় পদত্যাগ করতে গিয়েছি? আমার দল সরকার গঠন করতে যাচ্ছে, ওনার ভাষ্য অনুযায়ী বিএনপি আসছে, তাহলে সেইটা ছেড়ে আমি যাব কেন? পাগলেও যায়। আদর্শিক কারণে গিয়েছি। ওনারা সেই ওটার আদর্শটা ব্যাখ্যা আপনি ধরে দিয়ে রাখতে দিছেন পারেন। না? আপনারা জামাত ক্ষমতা যাওয়ার কথা ছিল। নো, ক্ষমতা সেটা তো যাবেই, সেটাই সেটা তো তো, যাবেই, যাওয়ার সেটা তো যাবে কথা তার ছিল। আদর্শের জায়গায়। ওইটা- কিন্তু আমার পরিবর্তনের জায়গায় তো যাওয়ার- জামাতের সাথে যাওয়ার কথা ছিল, এটা আপনি বলছেন না। বলছি, কিন্তু আমি যে দল হ্যাঁ, তো পরিবর্তন সেই করেছি কারণেই তো সেটা দল জামাতের, পরিবর্তন করছেন। জামাত ক্ষমতায় যাবে তাই দল পরিবর্তন করেছে, এটা তো আপনি বলিনি। বিএনপির কোনো কিছু ছিলেন না আমি কখনোই। ছিলাম না, কিন্তু কোনো- বিএনপি কোনো এটা আপনার বাংলাদেশের ওইটা- কমিটিতে ওইটা ছিলাম মনে- না। ওইটাও কিন্তু আমি তো ওইটাও মালয়েশিয়ার কমিটিতে ওইটাও ছিলাম। গুপ্তর একটা অংশ। এটাও দেখেন গুপ্তের অংশ। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এটাও একটা দেখেন তাদের অবজ্ঞাটা। এইটাও They don't গুপ্তর have অংশ। any contribution পিপলদের জন্য কোন ধরনের পুরস্কার। আপনি সেই আদর্শ কিভাবে গ্রহণ করেন? ওইটা ওই যে পুরস্কার উনি তো বলছেন মালয়েশিয়াতে আমি ইউটিউব, যদি ফেসবুক বিএনপির কমিটিতে না থাকি, আমাকে মালয়েশিয়া বিএনপি আবার আমি পদত্যাগ করার পরে তারা আবার মিডিয়ায় দিয়ে দিল, তাকে বহিষ্কারও করা হয়েছে। তাই হাউ ডু ইউ বহিষ্কার মি? আমাকে আপনি সেখান আপনি থেকে নিজেই তো বলছেন বিএনপি করলেন কি কেন? ছিলেন না আপনি? না, আমি তো বাংলাদেশের কমিটিতে ছিলাম, বাংলাদেশের আমি সেটা বলেছি। কিন্তু আমি বিদেশে দীর্ঘদিন ছিলাম, সেখানে বসে কাজ করেছি, সংগ্রাম করেছি। এবং আপনার প্রথম যখন বক্তব্য দিয়েছে এখানে এসে প্রথম সরকটে, জি। সেখানেও কিন্তু উনি আমাকে বলেছেন উনি দল থেকে চলে গিয়েছেন। আমি এই শব্দটা বলিনি, বলছেন, আমি বলিনি। দেখেন রেকর্ড ধন্যবাদ। করছেন। আমরা আপনি আমরা বলছেন- আমরা ছোট্ট আপনি একটা বলছেন- বিজ্ঞাপন না, না, বিরতিতে উনি যাব। বলেছে আমাকে যে বিএনপি, আপনি উনি বলছেন- একসময় বিএনপি করতেন, ক্ষমতায় আসবে যে ভেবে চলে গিয়েছেন। এই কথাটা যখন আপনি বলেছেন বলছেন। তার মাধ্যমে প্রমাণ হয় যে আমি আপনাদের ছিলাম। এখন আপনারা যতই অবজ্ঞা করেন, যাই হোক, যেই জায়গাটা আমি আসতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমান সময়ের উনি যে কথাটা একমত, আমিও সেটার সাথে একমত যে আমাদের রাজনীতির একটা পরিবর্তন হওয়া দরকার। এখন পরিবর্তনটা কে করে বলেন? যে বড় ভাই থাকে সে সংসারের পরিবর্তন করে। সরকারের মনোভাব যদি এরকম হয় এই শামসুজ্জামান দুদু ভাইয়ের মতো, যে দেশে যত অপকর্ম হচ্ছে সব করে জামাত ইসলাম, সব জামাত তা আপনি এই দেশের পরিবর্তনটা করবেন কেমনে? আপনি জনাব তারেক রহমান সাহেবের চিন্তা চেতনার যদি বাস্তবায়ন করতে চান, তাহলে তো আপনাকে সমস্ত দলের প্রত্যেকটা নাগরিককে সেই জায়গায় আপনার ভূমিকা পালন করতে হবে। এখন আপনি একদিকে সাদা শার্ট গায়ে দিয়ে ঘুরবেন, সেটার আমি প্রশংসা করব, জনগণ প্রশংসা করবে, সহজ সরল জীবনযাপনের প্রশংসা করবে, গাড়িতে স্ত্রী নিয়ে ঘোরার ব্যাপারে প্রশংসা করবে, তার বড় চেয়ার ইউজ করে না সেটার প্রশংসা করবে। আবার অন্যদিকে ওই সংসদেই আপনি একজন রাজাকার নাই, আলবদর নাই, তার সামনে আপনি ওই যে কি নাম ফজলুর রহমানকে সুযোগ দিয়ে বলবেন যে এই রাজাকারের বাচ্চারা, অমুকের বাচ্চারা, এই কথাগুলো আপনি আসছে কেন? যেখানে মাননীয় স্পিকার পর্যন্ত বলছে যে এখানে কোনো সংসদের মধ্যে কোনো রাজাকার নাই, বরং মুক্তিযোদ্ধা আছে জামাতের মধ্যে। সেই জায়গা থেকে আমি বলি, যদি আগামীর বাংলাদেশটা সুষ্ঠু সুন্দর ধারায় নিতে হয়, তাহলে আমাদের এই রহমতুল্লাহ ভাই যে ধারণা পোষণ করেন, আমি তাকে স্যালুট জানাই, ধন্যবাদও জানাই। কারণ তার বক্তব্যের মধ্যে আমার মনে হয়েছে যে সে আসলে এখনো মানুষ। জি, তারা এখনো মানে বিশেষ করে রহমতুল্লাহ ভাই এখনো ওই অপসংস্কৃতির মধ্যে ঢুকতে চান নাই বা পারেন নাই। ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমরা আবারও ফিরে আসবো। দর্শক, আপনারা দেখছিলেন সমসাময়িক রাজনীতি। দুজন বিজ্ঞ অতিথি কথা বলছেন, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য, কথা বলছেন জামাত নেতা এবং 11 দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডক্টর ফয়জুল হক। সাথেই থাকুন, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসলাম এন্টারটেইনমেন্ট নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তা। আজকে আমরা কথা বলছি সমসাময়িক রাজনীতি নিয়ে। দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত আছেন, আমাদের সাথে আছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য, আছেন জামাত নেতা ডক্টর ফয়জুল হক। দুজন অতিথি কথা বলছেন সমসাময়িক অনেক বিষয় নিয়ে। আসলে আমরা একটু প্রথমে যাচ্ছি জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আপনার কাছে।
আমরা দেখেছি গত 17 বছরে একটি নাম ইয়াবা জগতের ইয়াবা সম্রাট বদি, বারবার তাকে মানুষ ধিক্কৃত করার সত্ত্বেও বারবার তাকে সংসদে নিয়ে আসা হচ্ছে, ইয়াবা বদিদের সংসদে তৈরি করেছিল। সম্প্রতি যদি আজকের ঘটনা বলি, কক্সবাজারে 40,000 ইয়াবা সহ বিএনপির নেতা স্ত্রী সহ আটক। আমরা কি সত্যিকার অর্থে সেই ইয়াবা সম্রাটদের শুধু নামের পরিবর্তন দেখেছি, আবারও কি আমরা সেই দিকে ঝুঁকছি কিনা? ইতিমধ্যে জানান রামিসার যে হত্যার আসামি, তিনি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন এবং তিনি মাদকাসক্ত, তিনি এটা প্রমাণ হয়েছে ইতিমধ্যে তিনি মাদকাসক্ত ছিলেন। এই মাদকাসক্তের সবল এক সরকার যায়, সরকার পাল্টায়, বাট আমরা মুক্ত হতে পারিনি। আবারও কি সেই দিকে ঢুকছি আমরা? জি, আপনাকে কিন্তু আমি বেশ কয়েকবার একটা জিনিস নোটিস আনার চেষ্টা করেছি, সেটা হলো যে আমাদের দুর্নীতি, সন্ত্রাস, এগুলো আমাদের অস্থি মজ্জার মধ্যে ঢুকে গিয়েছে। অনাচার, অবিচার, এই জিনিসগুলো মুখ দিয়ে আমরা সবাই সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু বাস্তবিক অর্থেই যখন আমার উপরে এসে পড়ে বা আমি রিলেটেড হয়ে যাই, তখনই কিন্তু আমার লোকটাকে আমি পাশ কাটানোর চেষ্টা করি, আমার দলটাকে পাশ কাটানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের মানসিক ওই মগজের মধ্যে এমনভাবে পচন ধরেছে। এই পচন থেকে সমাজকে, জাতিকে বাঁচানোর জন্য যারা এগুলোকে সত্যিকার অর্থে আমরা না আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, আমরা যারা চাই না, তাদেরকে আন্তরিকভাবে ঐক্যমত হতে হবে। আন্তরিকভাবে একমত হয়ে যদি আমরা এগুলোকে নিঃশেষ করে দিতে পারি, আস্তে আস্তে এটা সমাজ তার থেকে উদ্ধার পাবে। আপনি ধরেন ইয়াবা বদি একজন প্রতীকী নাম, তার পরিবর্তে অনেক, আপনি আজকে বিএনপির নেতার নামে দেখছেন, গত কয়েকদিন আছে জামাতের নেতার নামে দেখা গেছে। তো আপনি এই যে বলছি যে অপরাধকে আপনি অপরাধের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয়, হ্যাঁ, রাজনীতির আশ্রয় সে নিতেই পারে, সেই রাজনৈতিক দলের উচিত হবে তাকে প্রশ্রয় না দেওয়া, তাকে আইনের মুখোমুখি করা, তার বিচার নিশ্চিত করা। সেই আইনের শাসন কি আছে? আমরা কি প্রত্যাশা করি? সেই আইনের শাসন তো দীর্ঘদিন যাবৎ নেই, কিন্তু আপনি আর আমি যে একমত হলাম যে এই যে রামিসার এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে সাথে তাকে গ্রেফতার করে এই যে আইনের কাছে সোপর্দ করা এবং তার যথাযথ বিচারটা যদি জাতি দেখতে পায়, তাহলে এই কালচারটা তো বদলাতে হবে আমাদেরকে। বদলানোর যে চেষ্টাটা, সেই চেষ্টাটা করছে কিনা বর্তমান সরকার, সেটার বিষয়। আমি আপনার প্রসঙ্গ মনে হয় শেষ, আমি যে প্রসঙ্গগুলিতে আসবো সেটা হচ্ছে, আমার ভাই অনেকগুলো কথা বলেছেন। একটা পর্যায়ে বলছেন যে ওনারা চায় জামাত ইসলাম মসজিদে নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে, অন্য কিছু না। আমরা একটু আগে যে আলোচনা করেছি, জামাত ইসলামীকে আমরা বিরোধী দল হিসেবে, একটি দায়িত্বশীল বিরোধী দলের স্মার্ট বিরোধী দল হিসেবে দেখতে চাই। তো সেক্ষেত্রে আমরা ওইটা চাই না। এটা উনি কেন মনে করেছেন আমি সেটাও চাই না। উনি বলেছেন যে বিএনপি পারেনি কিছু করতে, বালুর ট্রাক সরাতে পারে নাই। সেইখান থেকে জামাত ইসলামী খুব ন্যাক্কারজনক ভাষায় যেটা বলেছেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সম্মিলিত গণ অভ্যুত্থানকে তিনি বলেছেন জামাতের নেতৃত্বে, জামাতের প্রচেষ্টা এবং ছাত্র শিবিরের ছেলেরা জীবন দিয়েছে। তাহলে জামাতের লিডারশিপ, তাহলে মানুষকে ডাকার যে যোগ্যতা, সেটা জামাত দেখিয়েছে। এই যে কিন্তু সকল দলমতের মানুষ, যেটা আওয়ামী লীগ করেছে, যেমন না একটু বলতে, না আপনি এখানে কথা বলুন, আমি আপনার সহযোগিতা চাই, এভাবে কথা বলুন না। এটা কোন বিএনপিও যেটা পারে নাই সেইটা জামাত নেতৃত্ব দিয়ে করে দেখিয়েছে। যেমন বিএনপির লোকেরাও জামাতের নেতৃত্বে মাঠে ছিল। জামাতের নেতৃত্ব কোথায় ছিল? সমস্ত জায়গায় ছিল। কোন জায়গায়? ঢাকার অলিতে গলিতে, শহীদ থেকে শুরু করে সমস্ত জায়গায়। দেবীরা যে মৃত্যুবরণ করেছে তাও পর্যন্ত কথা এইভাবে কথা বললে হবে না, কথা যুক্তির আলোকে কথা বলতে হবে। না যুক্তি আপনি আপনার সময় যুক্তি দেন, যে আপনি আপনার সময় যুক্তি দেবেন, আমি আমার সময় যুক্তি দেব। আপনার কথাগুলোর আমি জবাব দেওয়ার চেষ্টা করছি। আপনি যখন এগুলি বলেছেন আমি কিছুই বলিনি। জুলাই আন্দোলনটা, সেখানে জুলাই ফসল, এটা যত এই যে এই আওয়ামী চরিত্র দেখছেন, এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। কেন আওয়ামী লীগের চরিত্র? মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, যেখানে সমস্ত মানুষের, সকল মানুষের মুক্তিযুদ্ধ। 1 আগস্ট বাংলাদেশে একমাত্র দল নিষিদ্ধ করেছে, সেইটার নাম জামাত শিবির। তো তার পেটে ব্যথা কাকে নিয়ে এটা তো বোঝা
যায়। আর তিনি পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে কিন্তু তিনি বলতে বাধ্য হয়েছেন যে এটা জামাত শিবিরের কাজ। তো জামাত শিবির করে দেখিয়েছে, যারে খেদাইছে সে বললে দিয়েছে, এরপরে আবার নতুন সার্টিফিকেট কি চান আপনি? ওই হাসিনার কাছ থেকে না না সার্টিফিকেট না, নিয়ে আপনার সার্টিফিকেট লাগবে না। হাসিনার কাছ থেকে আন্দোলন সংগ্রামে হাসিনার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে জামাতকে থাকতে হবে। কারণ সারা কি? বাংলাদেশের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে ব্যর্থ যখন বিএনপি হয়েছে তখন জামাত মাঠে নামতে বাধ্য হয়েছে। আমাকে আর বসে থাকতে পারবে উলি না। পোকাও কেউ জামাত শিবিরের কোনো নেতাকে এই যে চেনে না। 20-50 লাখ লোক হয়েছে সব জামাত শিবিরের আপনি নেতৃত্বে ফাইজুল হক এসেছে। কোথায় ছিলেন সেটা চিন্তা করেন। সেটা ভিন্ন চিন্তা। আজকে আপনি প্রার্থী হয়েছেন। আমি ছিলাম তারেক রহমান সাহেব যেভাবে ছিলেন, আমিও সেইভাবে আপনি ছিলাম। প্রার্থী। তারেক রহমান সাহেবের সঙ্গে আপনার তুলনা করলে না করলে কিছু আপনার করার নাই। নিজেই তো লজ্জা পাওয়া আমাদের উচিত। লজ্জার কিছু নাই, কারণ তিনিও আচ্ছা। একজন যোদ্ধা। এখন তিনি আপনি দেশের কথা জন্য বলবেন না, লড়াই আমি কথা করেন। বলবো। আপনি বলবেন, আপনি জি, বলবেন, বলুন। আমি সহযোগিতা তাহলে আপনি করব। আর সঞ্চালক না, এখন উনি আমাকে ফ্লোর দিচ্ছেন। জি জি প্লিজ প্লিজ। এরপরে বলছেন যে ছাত্র জনতার জামাত ইসলামী নেতৃত্ব হয়েছে। তো গণ অভ্যুত্থানের সময় যখন এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলছিল, তখন আমির খসরু মাহমুদ চৌধুরী জামাত ইসলামীর নেতা হিসেবেই তো গ্রেফতার হয়েছিল মনে হয়। তখন শহীদুদ্দিন চৌধুরী কিন্তু জামাত নেতা হিসেবেই গ্রেফতার হয়েছিল। নেতৃত্ব তো জামাতের। 1.5 লক্ষ মামলা প্রায়। না না, আপনি আপনি 5ই আগস্টের আগের প্রেক্ষাপট জি, বলেন জি, না। জি। সেই সময় যে এই জামাত নেতাদেরকে খুঁজে খুঁজে বের করে তারপরে আওয়ামী লীগ গ্রেফতার করেছিল, তাদেরকে নিষিদ্ধ করছে। ভাই, তাদেরকে নিষিদ্ধ করার কি আছে? জামাত ইসলামী 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পরে জামাত ইসলামী 2024 সাল পর্যন্ত ঘোষণা দিয়ে একটি বড় সমাবেশ, একটি বড় মিছিল করে নাই। ইতিহাস সাক্ষী। এবং তারা এই টেবিলের নিচে মাথা লুকিয়ে তারপর রাজনীতি করেছে। কিন্তু 14 সালের নির্বাচনের আগে তো যথেষ্ট প্রত্যেকটা তাহলে সংগ্রাম আমি আপনার সঙ্গে একমত। সেখানে বিএনপি জামাত একসাথে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে। আপনি হঠাৎ করে টেবিলের নিচে মাথা গুজিয়ে ফেললেন, কারণটা কি? আপনি হঠাৎ করে দেখে কি ফেসবুকে দেখতেছি রামপুরাতে বিক্ষোভ মিছিল, ব্যানার একটা খুলছে, 5 মিনিট দৌড়েছে, পুলিশের সব শেষ। ভাই, এটার নাম আন্দোলন ছিল? 10 বছর যদি বিএনপি এই বিভাগীয় সমাবেশ, 10 বছর যদি এই জেলা সমাবেশ, 10 বছর উপজেলা ভিত্তিক সমাবেশ, ইউনিয়ন পর্যায় পর্যন্ত সমাবেশ যদি বিএনপি না করত, এই আন্দোলনের যে উত্তপ্ত মাঠ, এই মাঠ কি ওই মাঠ কি এই মাথা গুজিয়ে থাকার মধ্য দিয়ে এই মাঠ তৈরি করা সম্ভব ছিল? একটা পাগলও বোঝে এই কথা। তাহলে নিঃসন্দেহে জামাত ইসলামীর ছাত্র শিবিরের বহু নেতাকর্মী মাঠে সংগ্রাম করেছে, আন্দোলনে ছিল, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু এইভাবে আওয়ামী লীগের মতো ছিনতাই করার চেষ্টাটা কিন্তু কখনো ভালো হয় না। কোনো অভ্যুত্থান গণমানুষের সম্পৃক্ততা ছাড়া হয় না। এটা তারেক রহমানকে অনেকে বলছে মাস্টার মাইন্ড। তারেক রহমান বলেছেন না, এটা সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টার কারণ হয়েছে। মনটাকে বড় করার চেষ্টা করতে হবে। এইভাবে মানুষের আন্দোলন সংগ্রাম, মানুষের যে লড়াই, সেই লড়াইকে ছিনতাই করার এই মানসিকতা দিয়ে ক্ষতি হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে জামাত ইসলাম খালেদা জিয়ার বাড়ি থেকে ট্রাক সরাতে পারে। জামাত ইসলামের পল্টন যে মহানগরের একটা অফিস ছিল, এই অফিসটা কি একদিনও তালা খোলা সম্ভব হয়েছিল? জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়, কেনা টাকা, মগবাজার, একদিনে একটা অফিসে তালা ভাঙা সম্ভব হয়েছিল? সারা বাংলাদেশে জামাত ইসলামী কোথাও কোথাও কার্যালয় খোলার মতো সাহস পাইছিল? এরপর বলল কি যে সেই জামাত ইসলামকে ওনারা ধানের শীষ দিয়া তারপর নির্বাচন করেছে। আরে ভাই, এই ধানের শীষের জন্য আপনারা কত দেন দরবার করছেন, কতভাবে দৌড়দৌড়ি করছেন, এটা তো আমাদের জানা। প্রতীক দিল আপনাকে, ইজ্জত বাঁচালো আপনার, কাপড় দিয়া লঙ্গি দিয়া বললো যে তোমার ইজ্জত দেখো, আর তুমি বললো যে হ্যাঁ আমার এই লঙ্গি দিচ্ছেন কেন? এটা হচ্ছে বালখিল্য মানসিকতা। এবং এই ধরনের মানসিকতার কারণেই আমাদের সমাজ বদলাচ্ছে না, আমাদের নৈতিক চরিত্র বদলাচ্ছে না। আপনার ইজ্জত কেন বাঁচাইছে এটাও যদি দোষ হয়ে যায়, আপনি এই জাতীয় কথাগুলো থেকে আমাদেরকে বেরো আসতে, ওই যে বলছি বিরোধিতার অর্থে বিরোধিতা, এগুলো বন্ধ করা উচিত। আর একটা জিনিস, ব্যালটের অবমাননা। জি, ওই যে দুটো ভোট দিয়েছিল জনগণ, দুটো ভোট, আপনি বলছেন ব্যালটের, একটা ভোটে ক্ষমতায় আছেন, আরেকটা ভোটকে এখন অবজ্ঞা করছেন। সেই আপনি তো সুন্দর সুন্দর বহু কথা নির্বাচন আগে বলছেন, নারীদের কি করবেন, পুরুষদের কি করবেন, ছেলেদের কি করবেন, বাথরুম কিভাবে ঠিক করবেন, সব বলছেন, মানুষ তো শুনছে। বিএনপিও তার বক্তব্য রাখছে।
বিএনপিকে মানুষ খুশি হয়ে বিএনপির কথা বিশ্বাস করে মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতা আছে। বিএনপি যদি কোনো বিষয়ে যদি জাতির কাছে ওয়াদা দিয়ে সেখান থেকে যদি বিএনপি অন্যদিকে ফিরে যায়, সেই বিচারটা আগামী নির্বাচনে জনগণ করবে। জি। জনগণের প্রতি আস্থা থাকতে হবে। আপনি 7 দিনে 17 মাসে 16 দিনে ফালায় দিবেন, এগুলি কোনো সুস্থ মানুষের বক্তব্য না। আমরা একটু ঘুরে আসি। ডক্টর ফয়জুল, যেটা রহমতুল্লাহ ভাই নিজেও বললেন, জনগণের প্রত্যাশা ছিল যে জামাতে ইসলাম হবে পৃথিবীর শ্রেষ্ঠ স্মার্ট প্রশিক্ষিত বিরোধী দল। আপনারা কি সেটা হতে পেরেছেন? বাংলাদেশের ইতিহাসে 53 বছরের ইতিহাসে সংসদের ইতিহাসে জামাতের চাইতে স্মার্ট বিরোধী দল এখন পর্যন্ত আসে নাই। যদি একটু যদি দর্শকদের উদ্দেশ্যে ব্যাখ্যা করে তথ্য দিয়ে যদি বলতে পারেন। জি। বিরোধিতা মানে কি? ওখানে লাঠি ছোটা নিয়ে মানে আপনার মাথার উপরে বাড়ি বানার নাম বিরোধিতা? বিরোধিতা হচ্ছে সেটাই যেটা রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে আপনি উপস্থাপন করবেন, সেটা যত সাবলীল সৌন্দর্যভাবে করতে পারেন, সেটার নামে বিরোধিতা। জামাত ইসলাম সংসদে তার বেস্ট পারফরমেন্স করছে, আবার বাহিরেও তার আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখে জনগণকে সম্পৃক্ত রেখে তার দাবি দেওয়া পূরণের জন্য চেষ্টা অব্যাহত রাখছে। সংসদে তারা একদিকে সরকারের সমালোচনা যেখানে প্রয়োজন সেটা যেমন করছে, আবার সরকার যদি বিপদে পড়ছে, এই প্রথম বাংলাদেশে কোনো বিরোধী দল সরকারকে আহ্বান করছে যে আপনি তৈলে সমস্যায় আছেন, আমাদেরকে নিয়ে কমিটি করেন, আমরা রাজি আছি। এটা যদি শেখ হাসিনার মতো বিরোধী দল থাকতো, তাহলে ওইটার হওয়ার, তৈলের সমস্যা হওয়ার 7 দিন আগে হরতালের ডেট, একটা গোপন ডেট দিয়ে তিনি বসে থাকতেন। তারেক রহমান সাহেবও সেটাকে অ্যাকসেপ্ট করেছে, ভালোবাসার প্রকাশ দেখিয়েছে এবং কমিটি করেছে। সেজন্য আমি সরকারি দলকে ধন্যবাদ জানাই, যেটা উনি এখন নোট করতেছিলেন। গত 3 মাসে সরকারের যে ফিরিস্তি, জনগণের পক্ষে কি ভূমিকাগুলো আপনি যদি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমি বলছি বিরোধী দল আমি বলতে পারি যে সরকারি দল বিরোধী দলের চাইতে এখন মানে সংসদে ব্যাড পারফরমেন্স করছে। সরকারি দল, বিরোধী দল গুড পারফরমেন্স করছে। কেন? যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে উঠে সকাল সন্ধ্যা মিথ্যা কথা ছাড়া আর কোনো কথা নাই। বলছে কি বলে সংবিধান, আবার নিজে কতটা মানে হাসির কথা দেখেন। তিনি বলছেন যে আমরা গত 18 মাস পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যা বলছি এগুলো সব ফাও, মূল উদ্দেশ্য হলো নির্বাচন, আমরা নির্বাচনের জন্য আসছি। অন্যদিকে তার নেতা জনাব তারেক রহমান সাহেব, যিনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি গণভোটের পক্ষে ভোট চাইয়ে আসছেন। তাহলে সেই ভোটটাও হয়ে গেল না আপনি জনগণের সাথে প্রতারণা। এই যে উনি বলছেন যে জামাত ইসলাম সেই মানে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, বা তারা সেই সঠিক রাজনীতির পথে যাওয়া উচিত, থাকা উচিত। সঠিক পদ্ধতিতে তো ভাই আপনারা নাই, রাজনীতিতেই নাই, ডে 1 থেকে নাই। আপনি রাজনীতি যেদিন শপথ করেছেন সেদিন থেকে বিএনপি সঠিক পথে নাই। আপনার তো সঠিক পথটা তখনই হয়তো 3 মাসের প্রথম যেটা, সেটা হচ্ছে গণভোট এবং মানুষের এই জুলাইয়ের যে সনদ, এইটাকে আপনি সংসদে দৃঢ় কণ্ঠে বাস্তবায়ন করে দিতে পারতেন। আপনি বলতে পারতেন সঠিক। আপনি বলতে পারতেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে থাকা কোনো ব্যক্তিকে কোনো জায়গায় মন্ত্রী পরিষদে নেবেন না, আপনি একেবারে নিরপেক্ষতার জায়গায় থাকবেন, আপনি বলতে পারতেন সঠিক। আপনি তো সেখানেও নাই। পররাষ্ট্রমন্ত্রীকে নিলেন গুপ্ত হিসাবে, নিজেরা সংবিধান করতে গিয়ে আপনি সেখান থেকে আপনার গণভোটকে ছাড়ে মারিলেন। আবার যে জনগণ আন্দোলন করছে এখন আবার বলছে দাড়ি কমা কোনো কিছুই বাদ হবে না। তো জনগণ তাকে আগামী 5 বছর পর বিশ্বাস করে ভোট দেবে কি দেবে না, এই কথা বলাটাও আমি মনে করি জনগণের সাথে একটা প্রতারণা। কারণ জনগণ আপনাকে এইবার ভোট দিয়েছে যে জন্য, সেইটার তো অন্তত একটা কৃতজ্ঞতা, আপনার দাবি পূরণ করা উচিত ছিল, সেটা হচ্ছে জুলাই সনদ। কিন্তু তারা কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে। আপনি দেখেন জামাতকে, এই যে বিএনপি আন্দোলনটাই সঠিকভাবে করছে না, এটা নিয়ে উনি মতামত প্রকাশ করার চেষ্টা করেছেন। একটা জায়গা দেখাতে পারবেন? বিএনপির তো আরো দেখেছি আন্দোলনে একটা অ্যাম্বুলেন্সের শব্দ আসছে, আমাদের মন্ত্রী জনাব টুকু সাহেবের মতো লোক মিছিল দিয়ে পট করে দৌড় দিয়ে পিছনে চলে গেছে। এটার নাম আন্দোলন? একদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া খোলা ছাদের নিচে ওপেন দাঁড়িয়ে আছে, সেই জায়গা থেকে আপনি একটা মিছিল করে তারা রেস্কিউ করতে পারেন নাই। আর আপনি বলছেন যে কোন জায়গায় জং ধরে রয়েছে তালা, এইটার হিসেব করতেছেন যে জামাত অফিসের তালা জং ধরে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি তালার সাথে যায়? কোথায় একটা রুমের মধ্যে তালা লাগানো আর খালেদা জিয়ার ইমেজের সাথে সেটা যায়? এই কারণেই তো বিএনপির 16 বছর পর্যন্ত এই দুর্দশা ছিল। কারণ কোন নেতাকর্মী ওই যে শাপলা চত্বরের রাতেও বেইমানি করেছে। খালেদা জিয়া বলছে মানুষগুলোকে আসতে, ওনরা আসতে পারে নাই, রাজপথে নামতে পারে নাই, মানুষগুলোর মৃত্যুর কোলে ঢুলে পড়েছে। হাসিনার সেই জগদ্দল পাথর ছিল শুধুমাত্র বিএনপির ব্যর্থতার কারণে। আর জামাত ইসলামকে নিয়ে বলছেন যে রাজনীতি করে নাই। প্রত্যেক দিন জামাত প্রকাশ্যে মিছিল করেছে। সাইদির রায়ের সময় 200 মানুষের মতো মানুষ হত্যা হয়েছে, গুলি খেয়েছে, জামাত নেমেছে রাজপথে। মোদি বিরোধী আন্দোলনে জামাত নেমেছে।
বাংলাদেশের প্রত্যেকটি মিছিল মিটিং আন্দোলনে জামাত নেমেছে। এমনকি এই যে হাসিনা পতনের সময়ও যখন সর্বশেষ আমাদের এই 24-এর নির্বাচনের আগে শেখ হাসিনা যে লাস্ট ইলেকশন করলো, সেই সময় প্রকাশ্যে জামাত ইসলাম যখন সভা সমাবেশ করে, ওনারা আমাদের সাথে তখনও বসতে চায় না ভাব। অথচ 2018, 4, 6 সব 91 সব সময় ওনারা আমাদের সাথে চলে অভ্যস্ত ছিল। শুধু শেষ সময় ওনারা কাকে খুশি করার জন্য যে এই কাজটা করেছে আল্লাহ মাবুদ। আমি যেটা বলতে চাই, জামাত ইসলাম একা জুলাই বিপ্লব করে নাই, এটাই সত্য। কিন্তু জামাত ইসলাম মানুষদেরকে ইমোশনালি তাদেরকে উপস্থিত করানোর জন্য যে সর্বোচ্চ প্রচেষ্টা সেটা তারা করতে পেরেছে। সেজন্যই আমি বলেছি জুলাইয়ের আসল মাস্টারমাইন্ড, যদিও ডক্টর শফিকুর রহমান এটা স্বীকার, মানে তিনি তার মুখ থেকে বলবেন বা এটা নিয়ে সে জাতিকে খুব বাহবা নিতে চাবেন সেটা তিনিও চান না। তিনিও সংসদে বলেছেন মাস্টারমাইন্ড আল্লাহর পক্ষ থেকে সবাই মিলে করেছি। কিন্তু আমার তো কৃতজ্ঞতার জায়গা থেকে বলতেই পারি একজন দর্শক হিসাবে কিংবা তার ওয়েল উইশার্স হিসাবে, বাংলাদেশের এই জুলাই বিপ্লবের মূল মাস্টারমাইন্ড ডাক্তার শফিকুর রহমান এবং জামাত শিবির। এটা আমাকে বলতে হবে এজন্য যে তারা পেরেছে মানুষের ইমোশনকে নিয়ে মানুষকে তৈরি করে মাঠে নামাতে। সেক্ষেত্রে বিএনপি জামাতের সাথে ছিল, দোষ তো বলি নাই। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদেরকে হেল্প করেছে, খারাপ তো বলি নাই। এখন আপনি বলছেন যে সব কিছুতে জামাত শিবির আসলে আপনাদের যে একটা গাত্রদাহ, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। কিছু বলার আছে কিনা, যা ছোট্ট একটা প্রশ্ন করে 30 সেকেন্ডের মধ্যে যদি বলেন আর কি, ওনার উত্তরও দিবেন। পাশাপাশি আমরা শুনছি বা বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে আওয়ামী লীগকে ভিতরে নিয়ে আসার একটা প্রচেষ্টা চলছে আসলে বিএনপির হাত দিয়ে। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? আওয়ামী লীগকে বিএনপি নিয়ে আসবে কেন? আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের কারণে তো বিএনপির নেতাকর্মী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকার দল, নির্বাচিত হওয়ার মতো দল, সেই বিএনপিকে 6টা-7টা সিট দিয়ে তারপর বসায় রাখা হয়েছিল। সেই বিএনপিকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। আচ্ছা, এগুলি যারা বলে এগুলি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে, রাজনৈতিক ফায়দার জন্য এই সমস্ত কথাগুলো বলছে। কারণ বিএনপির দ্বারা বেগম খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে বিএনপির তৃণমূল পর্যন্ত লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী দিন রাত নাই, দিন ছিল না রাত ছিল না, পাট খেতে ধান খেতে নির্যাতনের মুখে, বাড়িঘর ছাড়া, ছাড়া, বাপ মা ছাড়া, মানে কি হয় নাই, এটা নতুন করে বলার কিছু নেই। এগুলি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, যেরকমটা আমরা বলছি যে জামাত শিবিরের নেতৃত্বে হয়েছে এবং একসময় আওয়ামী লীগের জন্য যেরকম বুমেরাং হয়ে দাঁড়িয়েছে, আজকে এই যে ওই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফোসকা টোসকা দিয়ে বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এগুলো তাদের জন্য একসময় বুমেরাং হয়ে দাঁড়াবে। এবং এই ডাক্তার শফিকুর রহমান তো আমার নিজের উপস্থিতিতে এই মালিবাগের আপনার একটা রেস্টুরেন্টে একটা ইফতার মাহফিলে তারেক রহমান সাহেব স্কাইপিতে কথা শুনেন আপনি, স্কাইপিতে উনি অংশগ্রহণ করেছেন। এই ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন আমাদের এই আন্দোলনের, গণতান্ত্রিক আন্দোলনের প্রধান সিপাহ সালার জনাব তারেক রহমান। রেকর্ডিং আছে আমার কাছে, আমি দেখাইতে পারবো। এখন ওনার সৈন্য সামন্তরা এখন এই ভাষায় যদি কথাবার্তা বলেন তো সেখানে আমার কিছু বলার নেই। আমি যেটা বলতে চাচ্ছি, বিভিন্ন কিচ্ছা কাহিনী বের করে আনে তো, এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। টকশোতে আসলে ভাইরাল হওয়ার চেষ্টা করে খুব, একটা কিছু মাইরাটেরা যদি একটু লোকজন চিনলো জানলো, তা আমাদের তো বয়স হয়ে গেছে, আমাদের এরকম ভাইরাল হওয়ার, আমার ব্যক্তিগতভাবে আলোচনায় এসে ভাইরাল জাতীয় ভাষণ টাষণ এগুলো আমি পছন্দ করি না আর কি। এই ছাত্র গণ অভ্যুত্থান এর আগেই বিএনপিকে যেভাবে ঘায়েল করা হয়েছে, কিন্তু বিএনপি পুরো বছর, পুরো মাস, পুরো দিন পর্যন্ত একের পর এক কর্মসূচি চালিয়ে গেছে। উনি বললেন না বিএনপি প্রতিদিন জামাত মিছিল করেছে, মিথ্যা কথা, মিথ্যাচার। এইরকম মিথ্যাচার জাতির সামনে প্রকাশ্যে করা এটা অন্যায়। ওনার ওই যে দেলার হোসেন সাইদি সাহেবের কথা বলছেন না, দেলার হোসেন সাইদি সাহেবের কারণে যে মানুষ মারা গেছে, সমস্ত মানুষ তার প্রতিবাদ করেছে। মতিউর রহমান নিজামী বড় নেতা ছিল জামাতের, না দেলার হোসেন সাইদি বড় নেতা ছিল? নিশ্চয়ই মতিউর রহমান নিজামী অনেক বড় নেতা ছিল। ওনার ফাঁসির পরে কজন মানুষ মারা গিয়েছিল? আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির পরে কজন মানুষ মারা গিয়েছিল? কামরুজ্জামান কাদের মোল্লা সাহেবের ফাঁসির পরে কজন মানুষ মারা গিয়েছিল? সো উনি বলছেন ইমোশনালি মানুষকে ইয়া করছে। ইমোশনালি কোথায় করবে? তো গর্তের মধ্যে ছিল,
ইমোশনালি কোথায় ইয়া করবে? ইমোশনালি ছিল যেই ছেলে ছাত্ররা যেটা করেছে সেইখানে তারা কিছু বীজ ঢুকিয়ে দেওয়ার কোন চেষ্টা গর্তে করে। ছিল? একটু প্লিজ ঠিকানা দেন। প্লিজ, গর্তের মধ্যে মানে দেখা যায় নাই কোন গর্তে ছিল সেটা আমরা জানি হ্যাঁ, না। আয়নাঘরে ছিল, সঠিক। এবং না, না। গত গর্ত আছে, আয়নাঘর- আয়নাঘরে ছিল। 2014 পরে জামাতের দুইজন লোক হ্যাঁ, 5ই আগস্টের পর আয়নাঘর থেকে দুইজন বের হয়েছে, লোক। প্রমাণ দেখাইতে পারবো। এবং- ওনার দুইজন লোক এবং- আয়নাঘর দিয়ে বাইরে এসে এবং দেখেন। পরিপূর্ণ সুস্থ না আয়নাঘরে যাই নাই তো BNP যাবে কেমনে? বিএনপি যাবে হ্যাঁ, কেমনে? হ্যাঁ। আয়নাঘরের ভিতরে প্রমাণ সজল, হয়েছে যে জামাত ইসলামের চৌধুরী নেতারা আলম, যে নির্যাতিত, সেটা দেখা গেছে। চৌধুরী আলম, যে ইলিয়াস নির্যাতনটা আলী, কেমন হয়। সজল, এরা তো স্মার্ট হ্যাঁ, একেবারে না, তারা নতুন ঠিক আছে। নতুন কাপড় সবাই চোপড় জানি, পরে তাদের- বের তাদের হয়েছে। পক্ষে তো আমরা সবাই বলি, জানি। তাদের অযথা মৃত্যুটাকে আমরা বলি। মানে অযথা মাঝখান থেকে ইন্টারেপ্ট না করা ভালো। আমি একটা কথা বলি না, আপনাকে এই কালচারটা শিখতে হবে, তা নাহলে ভবিষ্যতে আপনার সঙ্গে আমি আর কোনোদিন টকশোতে বসবো না। আপনার সাক্ষী রেখে বললাম, মাঝখান থেকে কথা বলার এই কালচার অত্যন্ত গরিত কাজ। তো সেক্ষেত্রে এই যে ইয়া করা, এই ধরেন আয়নাঘরে যায় না বলে ফেললো, কিন্তু বিএনপি আয়নাঘরে যায় নাই। বিএনপির কতগুলো লোক মানে কারা ছিল না না জিজ্ঞাসা করেছি। এই যে ইলিয়াস আলী চৌধুরী আলম তাদের খুঁজে নাম পাওয়া তাদের যায়নি, তো আমরা কোথায় আছে স্বীকার আসলে করি। কেউ জানে না না। না তারা তাহলে কোথায় আছে? কি সৌদি এগুলি আলম, কি ইলিয়াস বলা আলী, হলো? মানে আয়নাগর নিশ্চয়ই থেকে তারা আয়নাগর স্বীকার থেকে হয়ে- বের হয়েছে, এইটাই তো একটা প্রশ্নের মুখোমুখি হওয়া উচিত, যে এত বছর বন্দি থাকার পরে একেবারে তরতাজা সুস্থ নতুন গামছা নতুন টয়লা নিয়ে তারপর বের হয়ে আসলো, এটাই তো জাতি প্রশ্নের মুখে দেখতে চায়। আমি সেই বিতর্কে যেতে চাই না। অবশ্যই তাদের ত্যাগ আছে, এবং এই আয়নাগর থেকে যিনি প্রধান বেরিয়েছেন তার বাবা জামাত ইসলামের প্রধান ব্যক্তি ছিলেন, তিনি বলেছিলেন আমার বাবার জামাত ইসলাম এইটা না, ব্রিগেডিয়ার সাহেব বলেছেন। তো ওইটা ভিন্ন প্রেক্ষাপট, এটা ওনারা বুঝবে, এটা আমার দেখার বিষয় না। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে যে এই যে এখনকার প্রেক্ষাপটে কিছু হইলেই এই যে তারেক রহমান, জাইমা রহমান, এদেরকে নিয়ে যে সমস্ত ভাষা শব্দ ব্যঙ্গাত্মক ইয়া রচনা করা হয়, এই জিনিসগুলো কারা করছে? আপনার এই রাইসার ঘটনার পরে আপনাকে আমি স্ক্রিনশট দিতে পারবো কতগুলো জায়গা থেকে। জাইমা রহমান যদি রাইসা হয়, আশ্চর্য কথা, মানসিকতা কি? তাহলে আমরা বিকৃত মানসিকতার থেকে বের হতে পারলাম কোথায়? কোথায় বের হতে পারলাম? এটা যদি করা না হয়, এবং আমরা যদি আসলেই ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি দাবি করি, প্রথম জায়গায় একমত হতে হবে। আমি আবারও প্রতিবাদ করলাম ওনার বক্তব্যের, যে জামাত ইসলামের নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দূরের কথা, বাংলাদেশের কোনো আন্দোলন জামাত ইসলামের নেতৃত্বে কোনোদিন সফল হয় নাই। চ্যালেঞ্জ দিয়ে বললাম, আসেন আলাদাভাবে ডিবেট করেন, আপনি ডাকেন একদিন, উদাহরণ দিয়ে কথা বলবো। এবং জামাত ইসলামকে 91 সালে যে কেয়ারটেকার বিরোধী যে আন্দোলন, ওই যে 3 জোটের রূপরেখা নিয়ে ওনারা গর্ব করেন না, ওই 3 জোটের মধ্যে তাকে ঢুকতেই দেয় নাই। 3 জোটের মধ্যে জামাত ইসলামের আন্দোলন, জামাত ইসলামী নামই ঢুকতে দেয় নাই। 5 দল 7 দল আর 15 দল মিলে যে আন্দোলন করছে, জামাত ইসলামের সঙ্গে এই 3 জোটের বৈঠক হয়তো বিএনপির কাছ থেকে তারা কর্মসূচি জেনে তারপরে প্রকাশ্যে ঘোষণা করত। জামাত ইসলামের ইতিহাস তো আমার জানা আছে। আপনার বয়স কত? জামাত ইসলামের ইতিহাস আপনি আমার কাছ থেকে জেনে নিন, আপনি পড়াশোনা করে জানতে পারেন, সেটা ভিন্ন জিনিস। আমরা প্রসঙ্গটা একেবারে হচ্ছে ফ্যাসিবাদ ছোট করে- বিরোধী যে জাতীয় ঐক্য, সেই জাতীয় ঐক্যে ফাটল ধরে এরকম কোনো বক্তব্য, এরকম কোনো মন্তব্য, এরকম কোনো স্পর্ধামূলক আচরণ আমাদের করা উচিত না, যাতে করে ফ্যাসিবাদ আবার মাথা উঁচু করে আমাদের মাঝে ফিরে আসতে পারে। ধন্যবাদ ধন্যবাদ ফজল, একেবারে 10 সেকেন্ডে আমি অনুরোধ এখন করব, আমার বেলায় একটা- 10 সেকেন্ড, কারণ আমরা একেবারে আমাকে শেষ 30 পর্যায়ে সেকেন্ড আছি দিয়েছেন। আসলে। যে 20 কথাটা মিনিট বলছেন দিয়ে- ফ্যাসিবাদ না, না, বিরোধী- আমি- বলতেছেন 10 এখন আমি ফ্যাসিবাদ 3-4 মিনিট কথা বলছি। ফ্যাসিবাদ বিরোধী আপনি নিশ্চয়ই জানেন এই সংসদটার একটা উল্লেখযোগ্য দিক আছে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামী ছিল পুরোটাই আসলে এখানে ফ্যাসিবাদের কোনো ছোঁয়া নেই। তো এমন একটা পর্যায়ে যিনি প্রস্তাব রাখলেন যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমরা ছিলাম, কখনো যেন আমাদের ঐক্যের ফাটল না ঘটে, সেই পথে যেন উভয় আমরা যেতে পারি, সেই বিষয়ে আসলে যদি ছোট্ট করে একটু। না, ছোট্ট করে বলার আসলে অনেক কিছুই আছে। মজার বিষয়টা হইলো কিছু হলেই বসবো না, ভান্ডবাটি গুছাইয়ে দাও, চলে যাই। এবং বিএনপির ভাইরা এই কথাগুলো বেশিরভাগ বলে, বিরোধী কারোর সাথে বসতে গেলে এই একই কথাগুলো বলে, যেটা আমরা ছোটবেলায় খেলাধুলার সময় করতাম। আর খেলবো না। আর এই একই কাজটা ফ্যাসিবাদ আওয়ামী লীগ করতো। জি। মানে কখনো যদি ওই আওয়ামী লীগের সময় বানানো রহমাতুল্লাহ গল্প। ভাইদের লোকদের মতো লোকেরা টকশো করতো, তাহলে আওয়ামী লীগ ভয় পেয়ে বলতো না না ভাই আমরা তোমার সাথে নাই, আমার ভান্ডবাড়ি বানানো কথা, সব বানানো কথা। একই স্টাইল
এখন আমরা দেখতেছি আমাদের যারা জুলাইয়ের অগ্রসৈনিক, দেশের জন্য লড়াই করেছে, মামলা খেয়েছে, অগ্রসৈনিক না, হামলা করেছে, জুলাই হলে আপনাদের আপনার অনুসারী। কথাই বলছি, না না, আপনি অগ্রসৈনিক অনুসারী হয় ধরেন, তো উনি জেল খেটেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, অবশ্যই তার তিক্ত অভিজ্ঞতার অনেক জায়গা বাংলাদেশের ক্ষেত্রে তার আছে এবং সেটা করেছে, এটা স্বীকার করতে হবে। আমি করেছে এক জিনিস লিডিং ক্যাপাসিটি, আর এক জিনিস ওইটা বলেছি জামাতের ক্ষেত্রে শুধু, কিন্তু ওনার অবদান ওই লিডিং এর কারণে তো বললাম না, লিডিং এর কারণে তো জামাতের সব নেতাকে গ্রেফতার আমি সেই জায়গা থেকে বললাম যে আজকের এই চরিত্রটা ফিরে আসার মধ্য দিয়ে আপনি যে ঐক্যের আহ্বানটা করতে চান না, মানে বাধাটা কোথায়, এই জায়গাটাই আসল না, জায়গা এইটাই, ওই বান্ডবাড়ি গুছাই দাও, তোমার লাগে খেলবো, মানে যার যেটুকু তোমার সাথে অবদান বসবো সেটাকে না। না 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 না, কারণ এই আমরা চরিত্রটা চলে এসেছে ঠিক আওয়ামী লীগের মতো। এখন আপনি যদি আওয়ামী লীগের সময়, এই যে দেখেন, কেন বলছি, আপনি তো উদাহরণ চান, কয়েকদিন আগে বিপি নুরুল হক নূর সাহেবের পোস্ট, যে লোক আওয়ামী লীগের সময় শেষা খাইতে খাইতে শরীরের নাই কিছু, সেই লোক আবার শেখ হাসিনার মা বলেছে অথবা হটেবার, এটা আলাদা বিতর্ক, আমি তার পক্ষে বহু কথা বলেছি, সেই লোক ফেসবুকে পোস্ট করে মামলার হুমকি দেয় কাদেরকে, যারা একটু সমালোচনা করে, কমেন্টস করে। এটা কি হইতে পারে? অথচ ওই একই লোক শেখ হাসিনার বিরুদ্ধে যখন শেখ হাসিনা তাদেরকে কোনো মামলা হামলা করতো, তখন ওই একই স্টাইলে কথা বলে প্রতিবাদ করতো। তখন তো আপনি বলেন না যে আমার নামে মামলা দাও, আমারে গ্রেপ্তার করো, কারণ আমি শেখ হাসিনার বিরুদ্ধে বলছি। নূর সাহেব কি তখন বলেছিল যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা করি, এটা ঠিক না, রাষ্ট্রবিরোধী কাজ, আমাকে তাড়াতাড়ি মামলা দিয়ে গ্রেপ্তার করো? এটা তো নূর সাহেব তখন কয় নাই। যেই নূর সাহেবের শরীরে একটু রক্ত আসলো, টকবক ভাব, শরীরের মধ্যে একটা ক্ষমতার একটা দাম্ভিকতা, এখন বিপি নুরুল হক নূরও লেখে যে এইরকম করলে মামলা দেওয়া হবে। আবার সরকার কিছু ডিজিটাল আইন টেন যেগুলো ওই পাশ করে, হ্যাঁ তো আরেকজন দালালি করা লোক, ডাক্তার জাহেদুর রহমান, জীবনে কোনোদিন উনি একটু করলাম বিএনপি করি, জাহেদ কোন বিএনপি করে? এখন পর্যন্ত তিনি আর একটা দলের মানে ওই পাইরেসি করে বড় হয়েছে, তারা এখন উপদেষ্টা। যাই হোক, বিএনপির সমস্যা সম্ভাবনা একদলীয় সবকিছু উনি চিন্তা করে, বিএনপির তো সবকিছু একদলীয় না, বিএনপির সবকিছু হলো দালালি দলীয়, মানে দালাল যারা আছে এদেরকে মোটামুটি পাশে দিয়ে দিতে পারছে। আর দেশপ্রেমিকরা এখন আমার সাথে না না, এখন হ্যাঁ এরা সব পেয়ে গেছে। আর যারা বিএনপির দেশপ্রেমিক, এরা আমার লাগে এখন টকশো করছে। পার্থক্য হলো, শোনেন, বিএনপির পার্থক্য এইটাই, বিএনপির যত দালাল টালাল সব সেটআপ হয়ে গেছে, আর দেশপ্রেমিক ডক্টর ফজলুলের সাথে টকশো করতেছে, এইটাই পার্থক্য। আর এইটা যদি দেশপ্রেমিকরা এই টকশো না করে ওইখানে থাকতো, আমার বিশ্বাস এখন যে বাংলাদেশের পরিস্থিতি তার চেয়ে ভালো হইতো। ওই নাসের ভাইদের কাছে একটু হইলেও আমার দৃষ্টিতে বিএনপি নিরাপদ দেন এই সব দুষ্ট লোকের চাইতে। আপনার আনিস আলমগীররা বিএনপির কোনো সফলতা আনবে না, ডক্টর ফজলুলরাই বিএনপির দুর্দিনে ছিল, ভবিষ্যতেও দল না করলেও থাকবে। কিন্তু ওই আনিস আলমগীররা এখন শেখ হাসিনাকে ফেরত আনার জন্য মাঠে নেমেছে, ওই জাহেদেরা ভিতরে ঢুকেছে আপনাদেরকে ধ্বংস করার জন্য। এই কাজগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। যাই হোক, সর্বশেষ ওই ফিনিশিংটা তো একটু আসা উচিত, সেটা হচ্ছে যে আসলে ওই যে মাঝখানে বলা হয়েছিল না যে একদলীয় সবকিছু করতে চাচ্ছে, ওনার মুখ দিয়েই বের হয়েছে ডাক্তার জাহিদুর রহমানরা। ডাক্তার জাহিদুর রহমানরা সমালোচনা করার লোক, তাদেরকেও বিএনপি চেয়ার দিতে কোনো কার্পণ্যতা বোধ করে না। আরেকটা কথা বলছে না যে দেশপ্রেমিকরা বাইরে আছে, দালালরা সব এস্টাবলিশড হয়েছে, আমি এটা প্রতিবাদ করলাম। বিএনপিতে একটা বড় দল, রাজনৈতিক দল, সেখানে বিএনপি যাদেরকে প্রথম দিকে যাদেরকে প্রোভাইড করতে পেরেছে বা যাদেরকে যোগ্য মনে করেছে, তাদেরকে যথাযথ জায়গায় প্রোভাইড করেছে, এবং যেখানে যে সমস্ত নেতাদেরকে যেখানে যখন কাজে লাগানো দরকার সেখানে দল করবে। এখানে এই ধরনের কথা বললে এটা মানুষের কাছে একটা ভিন্ন মেসেজ যেতে পারে। সেক্ষেত্রে দলের এই সমস্ত বিষয়ে আমাদের কোনো রকমের, আমাদের মধ্যে কোনো ভিন্নতা নেই বা আমাদের কোনো রাগ নেই। সো এই ধরনের কথা বলে মেসেজটা যাতে ভুল না যায় সেই জন্য একটু সংশোধনী দিলাম। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন সমসাময়িক রাজনীতি, দুজন বিজ্ঞ অতিথি কথা বলছিলেন। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি, কথা বলছিলেন জামাত নেতা জনাব ডক্টর ফয়জুল হক। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।